আসসালামু আলাইকুম। আচ্ছা, তো হচ্ছে আমাদের সায়েন্সের চারটা আমাদের কয়টা চ্যাপ্টার নিয়েছি সাফল্য ভাইয়া সহ আমরা প্রায় 6 থেকে 7টা চ্যাপ্টারের মতো নিয়েছি। আজকে এটাই হচ্ছে আমাদের অর্ধবার্ষিকের জন্য সায়েন্সের থেকে শেষ চ্যাপ্টারটা, চ্যাপ্টার 7 যেটা। ঠিক আছে, আমরা হচ্ছে এটার আগে হয়তো চ্যাপ্টার 12 আপলোড যাবে, ওইখানে কিছু পড়বা, তারপর হচ্ছে এই চ্যাপ্টারটা দেখবা। মানে সবগুলো চ্যাপ্টারে কিছু না কিছু এর সাথে একটু রিলেটেড আছে। ঠিক আছে, তো ওইগুলো নিয়ে কোনো টেনশন নেই। এই চ্যাপ্টার শেষ হলে আশা করি আমাদের সায়েন্সের একদম প্রিপারেশন ফুললি হয়ে যাবে। তোমাদের কাজ হবে কি, সবগুলো ক্লাস করে পরীক্ষা দিতে যাওয়া। ঠিক আছে, ক্লাস করবা, তারপর হচ্ছে বইগুলো পড়বা, মেইন বইগুলো পড়বা, পড়ে হচ্ছে তারপরে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন হয়ে যাবে তোমাদের ভালো কথা। আচ্ছা, এখন দেখো অধ্যায় 7, এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি, পৃথিবী এবং মহাকর্ষ। ঠিক আছে, পৃথিবী এবং মহাকর্ষ। তো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা শুরু করি। দেখো প্রথমে কি বলছে, মহাকর্ষ। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারটা থেকে অনেক ডিটেলস আছে। ঠিক আছে, সব ডিটেলস আমাদের এই বইয়ে নাই। ঠিক আছে, 9, 10-এ যখন আমরা উঠবো তখন পড়বো। এখানে যে এইটুকু আছে আমরা ট্রাই করবো ওইটুকু একদম ভালো মতো বোঝার জন্য। ঠিক আছে, যাতে আমরা পরবর্তীতে যখন যাবো অন্য ক্লাসে 9, 10-এ যখন উঠবো আমরা, তখন হচ্ছে আমাদের কী হবে, আরও বেশি ক্লিয়ার হবে বিষয়গুলো। ঠিক আছে, দেখো তাহলে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, মহাকর্ষ। মহাকর্ষ জিনিসটা কি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে হচ্ছে মহাকর্ষ বল বলে। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, ওই যে চ্যাপ্টার 12 এই ক্লাসের আগে যাবে বলছি, তো চ্যাপ্টার 12-এর মধ্যে দেখবে আমি একটা বলছিলাম যে মধ্যাকর্ষণ বল বা মহাকর্ষ বল কী জিনিস, এটা আমি অলরেডি বলছিলাম। তো মহাবিশ্বে আমার অনেক বস্তুকণা আছে, তারপর পদার্থ আছে। এই যে অনেক বস্তুকণা এবং পদার্থ, এরা একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে আমরা কি বলবো, মহাকর্ষ বল। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে আমরা কি বলবো, মহাকর্ষ বল। এটা তোমার একটা সংজ্ঞা। ঠিক আছে, আকর্ষণ বলকে বলবো হচ্ছে মহাকর্ষ বল। তারপর এই ঘটনাকে মহাকর্ষ বলে। এই যে আকর্ষণ করে, যে একটা বস্তু আরেকটা বস্তুকে যে আকর্ষণ করে, এই ঘটনাটাকে কি বলতেছে, মহাকর্ষ বলতেছে। এবং এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাই মহাকর্ষ বল। ঠিক আছে, এই যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল তাই মহাকর্ষ বল। এখন বলতে পারো মহাকর্ষ বল তাহলে কোনগুলো হইতেছে। ঠিক আছে, ওই যে আমি কাল চ্যাপ্টার 12-এর মধ্যে দেখবা পড়াইছি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু বলতে কি, পৃথিবী বাদে মহাবিশ্বের অন্য যে কোনো দুটি বস্তুর মধ্যে। ঠিক আছে, পৃথিবী যখন হয়ে যাবে তখন সেটা অন্য একটা সংজ্ঞা হয়ে যাবে, সেটা আমরা দেখবো এখনই সামনে। ওকে, তাইলে দেখো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর কণার মধ্যে আকর্ষণ বলকে আমরা কি বলতেছি, মহাকর্ষ বল। আচ্ছা, তারপর দেখো আমাদের হচ্ছে বিজ্ঞানী আইজ্যাক নিউটন হচ্ছে আমাদের কি বলছে, একটা মহাকর্ষ সূত্র প্রদান করছে। আমরা ওই সূত্রটা দেখি কি বলছে, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফল এর সমানুপাতিক এবং এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই যে সূত্রটা আছে না, এটা একদম মুখস্থ। ঠিক আছে, এটা মুখস্থ করবে। এখন এই সূত্রটা দ্বারা কি বুঝাইতেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিতেছি। এটা সূত্রটা একদম মুখস্থ করবে। এটা হচ্ছে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসার মতো একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এটা পুরোটা সূত্র একদম মুখস্থ করবা। ঠিক আছে, আচ্ছা এখন দেখ আরেকবার দেখি সূত্রটা কি বলছে, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আকর্ষণ বলটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ বল। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে দেখো এই জিনিসটাকে যদি আমরা একটু ডিটেলসলি পড়ি, মহাবিশ্বের বস্তুকণাদের একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, নিউটনের সূত্রটা বলতেছি। আকর্ষণ বলের মান কি হয়, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আকর্ষণ বলের মান ভরের গুণফলের সমানুপাতিক, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এটা ধরলাম মহাবিশ্বের একটা বস্তু, এটা ধরলাম মহাবিশ্বের একটা বস্তু। এই বস্তুটার ভর আমি ধরলাম হচ্ছে m1 এবং এই বস্তুটার ভর ধরলাম ধরো m2। ঠিক আছে, ভর হচ্ছে ইংরেজিতে বলি হচ্ছে আমরা মাস, MASS মাস। ঠিক আছে, এই মাস থেকে এই এমটা নিয়ে আমরা বলছি এটা প্রথম বস্তুর ভর ধরলাম m1, দ্বিতীয় বস্তুর ভর ধরলাম m2, মহাবিশ্বের যে কোনো দুটা বস্তু। তাহলে এই যে মহাকর্ষ বলটা তোমরা আশা করি সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক জিনিসটা জানো, একটু ছোট্ট করে লিখে দিই। দেখো ধরো হচ্ছে P আর Q যদি বলে সমানুপাতিক, তাহলে আমরা এটাকে ভেবে লিখি P সমানুপাতিক Q। ঠিক আছে, মানে কি P যখন বাড়বে Qও তখন সমানুপাতিক হারে বাড়বে। ওকে, আর যখন ব্যস্তানুপাতিক বলে তখন হচ্ছে কি বলে, P ব্যস্তানুপাতিক 1, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1/Q হবে।
তার মানে এটা হচ্ছে কি যখন পি বাড়বে তখন কিউ কমবে, অথবা যখন কিউ কমবে তখন পি বাড়বে। এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটুকু একটু মাথায় রাখবা, সমানুপাতিক, আর এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন আমরা আবার সূত্রটা একটু যাই। বলছে কি এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফল, এই দুইটা বস্তু কণা, ঠিক আছে। আমাদের মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, একটা বস্তু তো কখনো নিজেকে আকর্ষণ করতে পারবে না, তাই না? অবশ্যই দুইটা বস্তু লাগবে। তো এই যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, এটা কি করে? একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান কিসের উপর নির্ভর করতেছে? এই দুইটা বস্তু কণাদ্বয়ের ভরের গুণফল। দুইটা বস্তু কণাদ্বয়ের ভর হচ্ছে m1 m2, ভরের গুণফল হচ্ছে m1 টাইমস m2। ওকে, তাহলে এটা হচ্ছে কি কিসের উপর নির্ভর করতেছে? বস্তু, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বলের মান, বল, বল মানে কি? ফোর্স। ওকে, আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফল করতেছি, তার সমানুপাতিক হচ্ছে কি এই আকর্ষণ বলের মানটা। এই সম্পর্কটা বুঝতে পারছো আশা করি। প্রথমের আবার একটু যাও, সূত্রটা দেখো। আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। বলের মান ভরের গুণফলের সমানুপাতিক। এই যে বলের মানটা এফ, যেটা, এটার মান কি হবে? এই ভরদ্বয়ের বস্তু কণাদ্বয়, যে দুটো বস্তু কণা আকর্ষণ করবে তাদের গুণফলের সমানুপাতিক। আচ্ছা, এই সম্পর্কটা গেল। তারপর আবার দেখি কি বলছে, এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই জিনিসটাকে দেখো, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওই বল হচ্ছে এই মহাকর্ষ বলটা দুইটা বিষয়ের উপর নির্ভর করতেছে। একটা হচ্ছে কি বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, আরেকটা হচ্ছে বস্তু কণাদ্বয় একে অপর থেকে কতটুকু দূরত্বে, যতটুকু দূরত্বে থাকবে তার বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, তাহলে আমরা এই সম্পর্কটা দেখি। ধরলাম এই দুটা বস্তু কণা একে অপর থেকে আর দূরত্বে আছে, ঠিক আছে। এখন বলছে কি দূরত্বের বর্গ, এটা হচ্ছে দূরত্ব আর, তাহলে বর্গ বলতে কি বুঝাইছে? আর স্কোয়ার, ঠিক আছে। এইটুক তো জানো সবাই আশা করি। আর স্কোয়ার হচ্ছে দূরত্বের বর্গ। এখন বলছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক ছিল, এই যে ভরদ্বয়ের সমানুপাতিক সম্পর্ক আমি লিখছি। এখন বলছে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কিসের মান? বলের মান হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং দূরত্বের বর্গের সাথে বলের সম্পর্কটা। ওকে, এখন এই দুটাকে আমি একত্রে লিখতে পারি। একত্রে কি লেখা যায়? এফ সমানুপাতিক m1 m2 বাই হচ্ছে কি আর স্কোয়ার। ওকে, এইটুকু বোঝা গেছে আশা করি। এখন দেখো, দুইটা যেহেতু সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল, মানে সম্পর্কটা একটা ফোর্সের সাথে, তো আমি দুইটাকে একত্রে করে এইভাবে লিখতে পারি। এটা হচ্ছে আমার আলটিমেট সম্পর্কটা। এখন এই যে এটা সমানুপাতিক চিহ্ন না, আমাদের যদি কোনো একটা, মানে যখন তোমরা 9 10 বা ফিজিক্স পড়বে, এটা হচ্ছে আমাদের ফিজিক্সের চ্যাপ্টার, পদার্থবিজ্ঞান যেটা, ওইখানে দেখবা যে সব কিছু একটা মান বের করতে বলবে তোমার এই মহাকর্ষ বলটার মান কত, মানে এফ এর মানটা কত। যদি কোনো কিছু সমান সমান না দেওয়া থাকে, মানে হচ্ছে ইকুয়াল সাইন না দেওয়া থাকে, আমরা কি এটার মানটা বের করতে পারবো? এটাকে আমি কি করবো যদি এটার মান বের করতে হয়? কিছু করার নেই, তখন অবশ্যই আমার এই যে সমানুপাতিক যে চিহ্নটা, এটাকে সরিয়ে ফেলতে হবে। এটাকে সরানোর জন্য আমরা আনি একটা সমানুপাতিক ধ্রুবক, এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই হচ্ছে আর স্কোয়ার। এইটা হচ্ছে কি একটা সমানুপাতিক ধ্রুবক, এটার একটা নাম আছে, ঠিক আছে। কোনো সমস্যা নেই, আমরা একটু সামনেই পড়বো। এটার একটা নাম আছে, একটু পরে আমরা জানতে পাবো, ঠিক আছে। তো এইটুকু জানে রাখো, এটা হচ্ছে আমাদের সম্পর্ক, এটা হচ্ছে সম্পর্কের আলটিমেট লুপ, যেটা থেকে আমরা একটা ম্যাথ দিলে আমরা ম্যাথ করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রটা আশা করি বোঝা গেছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান কি? বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্ব, এই যে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল কণাদের সংযোজক সরলরেখা বরাবর কি হয়? এই সংযোজক সরলরেখা বলতে কি বোঝানো হয়েছে? এই যে দুটা বস্তু দেয়, দেখো একটা সরলরেখা দ্বারা কানেক্টেড না, তারা কি এরকম ভাবে কানেক্টেড? সরলরেখা বলতে এটাই বুঝেছি, একটা সরলরেখা দ্বারা কানেক্টেড, যে কোনো ভাবে থাকুক তারা একটা সরলরেখা ভাবে কানেক্টেড হবে। ওই সংযোজক সরলরেখা বরাবর, মানে এই রেখা বরাবরই হচ্ছে কি আমার ফোর্সটা ক্রিয়েট হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো নিউটনের সূত্র গেল। নিউটনের সূত্র কিন্তু একদম মুখস্থ করতে হবে। মুখস্থ করে তুমি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে আসলে, যদি আসে, তুমি এই জিনিসটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে 2 এ 2 পাওয়ার সম্ভাবনা আছে। শুধু সূত্র দেখলেও হবে, কোনো সমস্যা নেই, একটু এক্সপ্লেন করলে ভালো হয় আর কি। আচ্ছা, এখন মহাকর্ষ, তাহলে এই যে মহাকর্ষ বা মহাকর্ষ বলটা কি ছিল আরেকবার একটু রিক্যাপ করি আমরা,
যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বলের মান হচ্ছে মহাকর্ষ বল। ওকে, আচ্ছা এখন দেখো কই যেন, আচ্ছা একটা মিনিট, আচ্ছা দেখো এখন হচ্ছে আবার মহাকর্ষ জিনিসটা আসতেছি। এই যে একটু আগে আমরা যে জিনিসটা পড়ে আসছি যে মহাকর্ষ বল, তাই না, ওই জিনিসটা এখানে এক্সপ্লেন করা হয়েছে যে আচ্ছা এই যে আমরা যে সূত্রটা দেখে আসছিলাম না, কোন সূত্রটা দেখে আসছিলাম, এই যে সম্পর্কটা ছিল F সমানুপাতিক m1 m2 বাই হচ্ছে r স্কয়ার। এখন এই যে চিহ্নটা আছে না, এই চিহ্নটা আমরা সরায় ফেলবো, সরায় ফেলে একটা সমান সমান চিহ্ন আনবো। এটা হচ্ছে একটা সমানুপাত চিহ্ন। এই সমানুপাত চিহ্নটা সরাইতে গেলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়, যেই ধ্রুবকটার নাম হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক। একে হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এই জি এর নাম কি? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এটা হচ্ছে কি আমাদের জি এর মান, আর m1 m2 বাই r স্কয়ার। ওকে, এটা হলো আমাদের যেই সূত্র বা ফর্মুলা বলতে পারি আমরা, যে এটা দিয়ে একটা ম্যাথ আসতে পারে, এইটা দিয়ে হচ্ছে আসবে। তাইলে এখানে দেখি আমরা প্রত্যেকটা জিনিস কি একটু, ঠিক আছে। এফ হচ্ছে আমাদের কি? বল, ঠিক আছে। জি হচ্ছে কি? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তারপর m1 আর m2 এগুলো কি? বস্তু কণাদ্বয়ের ভর। m1 m2 গেল, এরপর আর হচ্ছে কি? এদের মধ্যবর্তী দূরত্ব, এই যে বস্তু কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সবগুলোর মান আমরা জানলাম। এখন দেখো তোমাকে যদি ফোর্স বের করতে বলে, তাহলে আমরা বাকিগুলো মান দেওয়া থাকবে অবশ্যই। এখন জি এর একটা কনস্ট্যান্ট মান আছে, মানে একটা ধ্রুবক মান আছে, যে মানটা কখনো চেঞ্জ হয় না। জি এর মানটা হচ্ছে 6.673 দেওয়া যায়, হ্যাঁ 673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি। ঠিক আছে, একদম এগুলো হচ্ছে একক সহ মাথায় রাখবা, এই জিনিসটা মুখস্থ করবা। ঠিক আছে, জি এর মুখস্থ মান, এটা 9-10 গেলে অনেক ইউজ হবে। ঠিক আছে, তাহলে এইটুকু দেখে রাখো। এখন তোমার যদি আমি একটা ম্যাথ দিতে চাই, একটা ম্যাথ কীভাবে করবা দেখো, আমি একটা HW এর মতো ম্যাথ দিয়ে দিই। ধরো 200 কেজি এবং 300 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 7 মিটার দূরে অবস্থান করে, তাদের মধ্যে আকর্ষণ বলের মান কত? ঠিক আছে, কিভাবে বের করবা? সূত্র আমি লিখে দিই, F = G m1 m2 বাই হচ্ছে r স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে কিসের মান বের করবা? আকর্ষণ বলের মান, তার মানে ফোর্সের মান বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের HW দিয়ে দিলাম। সূত্রটা যদি পারো, সূত্রটা যদি বুঝে থাকো, অবশ্যই ম্যাথটা পারবা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর আমরা দেখি আবার একটু কি কি আছে। আচ্ছা, তাহলে জি এর নামটা কি বললো? জি হচ্ছে আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এর অর্থ হচ্ছে দুটি 1 কিলোগ্রাম ভরের বস্তু 1 মিটার দূরত্ব স্থাপন করে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে, তার মান সংখ্যাগতভাবে জি এর মানের সমান। ঠিক আছে, দুটি 1 কিলোগ্রামের বস্তু। আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা একটু খেয়াল রাখো। জি এর যে আমি একটা মান বলে দিয়েছিলাম না, 6.673 × 10⁻11 10⁻−11। ঠিক আছে, ইনভার্স জিনিসটা এখনো না বুঝতে পারো, 10⁻−11 এই মানটা কিভাবে আসছে?
এটা বলছে যে আমরা হচ্ছে এই যে 200 কেজি 300 কেজি যে ম্যাটটা দিছি না, ওইটা যদি 200 কেজি 300 কেজি না দিয়ে আমাদের দুইটা মহাকর্ষীয় বস্তু যদি ধরলাম 1 কেজি 1 কেজি করে, এবং তারা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে আছে, ঠিক আছে, তাহলে এফ এর যে মানটা হবে অথবা ফোর্সের যে মানটা হবে সেটা কি হবে, জি এর মানের সমান। কারণ জি ইজ ইকাল টু কি 1 × 1 বাই হচ্ছে 1, মানে জি এফ ইজ ইকাল টু জি m1 m2 বাই হচ্ছে কি আর স্কয়ার, এই যে 1 স্কয়ার। তাহলে এখানে কত হইতেছে এফ ইজ ইকাল টু জি। তাহলে এটার কথাই বলছে যে যখন মহাকর্ষে মানে মহাবিশ্বের দুটি বস্তু মানে 1 কেজি ভরের দুটি বস্তু করা পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকবে, তখন জি এর যে মানটা হবে ফোর্সের মানটাও একই রকম হবে। ওকে, তাহলে এই জিনিসটা এখানে বলছে। আচ্ছা, তাহলে এই সূত্রটা আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। এই জিনিসটা কি বলছে, তারপর দেখি। আচ্ছা, তাহলে মহাকর্ষ গেল, ঠিক আছে। এখন আমাদের আসতেছে অভিকর্ষ এবং অভিকর্ষজ ত্বরণ, এগুলো কি জিনিসটা, ঠিক আছে। আগে ত্বরণ জিনিসটা কি সেটা একটু যদি জানতে চাই আমরা। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। এখন বলতে পারো ভাইয়া বেগ কিভাবে বৃদ্ধি পায়। তুমি হচ্ছে ধরো একটা গাড়ি, একটা ধরো কি বলে প্রাইভেট কার, প্রথমে একদম শুরুর অবস্থায় ধরো একটা জায়গায় বসে আছে প্রথমে, তারপর যখন চালক বললো আমরা এখন যাই, তখন কি হলো, গাড়িটা শূন্য থেকে একদম স্থির অবস্থায় ছিল না, প্রথমে যখন রাস্তার মধ্যে বসেছিল একদম স্থির অবস্থায়। তারপর কি হলো, ড্রাইভার যখন গাড়ি চালানো শুরু করলো তখন হচ্ছে গাড়িটা আস্তে আস্তে একটু তাড়াতাড়ি চলা শুরু করলো। এই যে আস্তে আস্তে যে তাড়াতাড়ি চলতেছে, কিভাবে চলতেছে, তার বেগ হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে বৃদ্ধি পাইতেছে, ঠিক আছে। এই যে বেগ যে বৃদ্ধি পাইতেছে এই হারটাকে বলতেছি আমরা হচ্ছে ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আরও যখন উপরে উঠবে তখন সমত্বরণ, সমমন্দন, সমবেগ সব কিছু নিয়ে জানতে পারবে। শুধু এখন এইটুকু তোমাদের লাগবে যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ হচ্ছে যদি একই রকম থাকে তখন ত্বরণ হয় না। বেগ বৃদ্ধির হারকে আমরা বলতেছি কি ত্বরণ। বেগ কিভাবে বৃদ্ধি পাবে, এই যে একটা গাড়ি শূন্য থেকে শুরু করে ধরো কি বলে একটা গাড়ি হচ্ছে ধরো নারায়ণগঞ্জে ছিল, তারপর ওখান থেকে মিরপুরে গেল, অবশ্যই সে কি করছে, শূন্য থেকে শুরু করে আস্তে আস্তে তার বেগ বৃদ্ধি পাইতে পাইতে তাড়াতাড়ি করে ওইখানে মিরপুরে চলে গেছে। তো ওই রকম অনুসারে হচ্ছে আমরা কি বলতে পারি যে একটা কি জানো, হ্যাঁ, বেগ বৃদ্ধির হারকে, এখানে বেগ বৃদ্ধি পাইতেছে, এই যে বেগ বৃদ্ধি পাওয়ার হার হচ্ছে কি বেগ প্রতি সেকেন্ডে যত করে বৃদ্ধি পাইতেছে তাকে যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা কি পাবো, ত্বরণ পাবো। ওকে, আচ্ছা, এখন আগে দেখো অভিকর্ষজ জিনিসটা কি। অভিকর্ষ জিনিসটা কি, দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তাহলে পৃথিবী বস্তুটিকে যে আকর্ষণ করে তাকে মধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলে। ওকে, আচ্ছা, এখন মহাকর্ষ জিনিসটা আমরা আবার একটু আসি, রিক্যাপ করি। দেখো, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা কি বলি, মহাকর্ষ বল, তাই না। এখন এই যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে একটা তো পৃথিবীও না, কেন, কারণ মহাবিশ্বের আমাদের কি সূর্য আছে এবং 8টা সূর্যের 8টা গ্রহ আছে, গ্রহের আবার উপগ্রহ আছে, ঠিক আছে। তাহলে এই যে পৃথিবীও কি একটা মহাবিশ্বের অংশ না। তাহলে এই যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা বলতেছি মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের যে কোনো দুটি বস্তুকণা বলছি, দুটি বস্তুকণার মধ্যে একটি যদি পৃথিবী হয়, মানে কি পৃথিবী এবং মহাবিশ্বের অন্য যে কোনো একটা বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা কি বলবো, অভিকর্ষ বল বলবো। আবার দেখো, পৃথিবী এবং মহাবিশ্বের অন্য যে কোনো বস্তুর মধ্যে যে একটা আকর্ষণ বল তাকে আমরা কি বলবো, অভিকর্ষ বল বলবো। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণই হচ্ছে কি, অভিকর্ষ। ওকে, যেমন গাছের ফল মাটিতে পড়ে, ঠিক আছে। গাছের ফল মাটিতে কিভাবে পড়ে, পৃথিবী হচ্ছে কি ওই গাছের ফলটাকে আকর্ষণ করতেছে, ঠিক আছে। আমরা হচ্ছে মাটির উপর কিভাবে দাঁড়িয়ে থাকি, আমাদের শরীরের ওজন হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে। পৃথিবী আমাদেরকে আকর্ষণ করতেছে, যদি আমাদেরকে আকর্ষণ না করতো আমরা কি হাওয়ায় উড়ে উড়ে বেড়াতাম, তাই না। তো ওই জিনিসটার কথাই বলছে যে পৃথিবী কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণই হচ্ছে অভিকর্ষ, গাছের ফল মাটিতে পড়ে, এটা হচ্ছে অভিকর্ষজ বলের কারণে। তারপর অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণটা কি, আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায় তাকে আমরা ত্বরণ বলি। আবার দেখো, বল প্রয়োগের ফলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়। এই যে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয় কিভাবে, ধরো আমরা হচ্ছে একটা চেয়ার অথবা একটা বই হচ্ছে একটা টেবিলের উপর দিয়ে আমি স্লাইড করাইতেছি, প্রথমে বইটা স্থির ছিল, তারপর আমি যখন এটাকে ফোর্স দিলাম, ফোর্স মানে কি একটা বল প্রয়োগ করলাম, যদি বল প্রয়োগ না করতাম সে কি অবস্থান পরিবর্তন করতো না, সে যেভাবে ছিল সেভাবেই থাকবে। আচ্ছা, তাহলে ধরো এই বইটাকে আমি এখান থেকে এখানে সরালাম, কি হলো, আমি ফোর্স দিলাম, সেই স্থির থেকে চলা শুরু করলো, তাইলে কি একটা বেগ প্রাপ্ত হলো। এই জিনিসটাই বলছে যে আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, তার মানে শূন্য থেকে বেগটা একটু বৃদ্ধি পাইছে, তাহলে বেগের পরিবর্তন অবশ্যই হয়েছে। সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। এই যে সংজ্ঞা, সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায় তাকে আমরা ত্বরণ বলি। এইগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা আছে, এগুলো নিয়ে খুব একটা মানে ঘাবড়িয়ে লাভ নেই, শুধু এখানে তোমার সংজ্ঞাটা লাগবে, তুমি সংজ্ঞাটাই পড়ো, ঠিক আছে। অভিকর্ষজ বলের প্রভাবে, আবার দেখো, অভিকর্ষজ বলের প্রভাবেও বস্তু ত্বরণ হয়।
এ ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বা মধ্যাকর্ষণজনিত ত্বরণ বলে। অভিকর্ষজ বলের আমরা হচ্ছে দেখো আবার এক্সাম্পলটা দিই, যে আমি যখন একটা বই কি করলাম, একটা টেবিলের উপর দিয়ে একদম স্থির অবস্থায় ছিল, টেবিলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিলাম, তাহলে প্রথমে এক প্রান্তে স্থির অবস্থা ছিল, অন্য প্রান্তে যাওয়ার সময় সে একটু গতিশীল হয়েছে, মানে নড়াচড়া তো করছে, তাই না? অন্য প্রান্তে কীভাবে যাবে? আমি তাকে নড়াচড়া করাইছি, আমি কি করছি? ফোর্স দিছি, সে কি হয়েছে? বেগ প্রাপ্ত হয়েছে। বেগ প্রাপ্ত হওয়ার পরে তার বেগটা হয়তো প্রথমে আমি একটু আস্তে আস্তে ঠেলা দিছি, তারপর একটু তাড়াতাড়ি ঠেলা দিছি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে কি হইতেছে? এই জিনিসটা হচ্ছে তোমার এই যে বেগ বৃদ্ধি পাইতেছে, এই যে বেগ বৃদ্ধির হার সময়ের সাথে তাকে আমরা কি বলতেছি? ত্বরণ বলতেছি। সেমভাবে অভিকর্ষজ একটা বল আছে, আমি প্রথমে আমার নর্মাল ফোর্স দিছি, অভিকর্ষজ বলের কারণে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? অভিকর্ষজ ত্বরণ বা মধ্যাকর্ষণজনিত ত্বরণ। যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষজ বলের প্রভাবে কোনো স্থানে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এখানে দুইটা সংজ্ঞা আছে, যে কোনো একটা দিলেই চলে, ঠিক আছে? এই প্রথমটা দেওয়া ট্রাই করবা, এটা অনেক ইজি সংজ্ঞা, ঠিক আছে? আচ্ছা, অভিকর্ষজ ত্বরণকে আমরা হচ্ছে স্মল জি দ্বারা প্রকাশ করি। অভিকর্ষজ ত্বরণকে, এই যে অভিকর্ষজ ত্বরণকে আমরা হচ্ছে কি দ্বারা প্রকাশ করি? স্মল জি, ঠিক আছে? এটা দ্বারা হচ্ছে আমরা অভিকর্ষজ ত্বরণ প্রকাশ করি। যেহেতু অভিকর্ষজ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক হবে ত্বরণের একক, অর্থাৎ মিটার পার সেকেন্ড। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, জি এর একক বাংলাও শিখে রাখো, ইংলিশও শিখে রাখো, মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা ইংলিশে যদি দেখো ms টু দি পাওয়ার -2, অথবা ওকে, এটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণের একক, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর এখন আমরা হচ্ছে এই যে অভিকর্ষজ ত্বরণের একটু ডিটেলসে যাই। এখানে কিছু সূত্র আছে, এই যে অভিকর্ষজ ত্বরণটা যে বললাম, অভিকর্ষজ বলের প্রভাবে যে অভিকর্ষজ ত্বরণ ক্রিয়েট হয়, এটার একটা মান আছে। এই মানটা আমরা কিভাবে পাই সেটা এখন দেখার বিষয়। ধরা যাক m হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর, স্মল m হচ্ছে কি ভূপৃষ্ঠের নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর, ভূপৃষ্ঠ বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর। d হচ্ছে কি ওই বস্তু এবং পৃথিবী কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, ওই বস্তু ও পৃথিবী কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষজ বল কি হবে? F = g/m/d²। এই জিনিসটা একটু ভালো করে দেখো, পৃথিবীর ভর আমরা ধরছি কি ক্যাপিটাল M, তাহলে অভিকর্ষজ বলটা কি ছিল মনে আছে? যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে একটা যদি পৃথিবী হয়, তাহলে ওই বলটাকে আমরা বলতেছি অভিকর্ষজ বল। তাহলে এই যে পৃথিবীর ভর ধরলাম আমরা m, অন্য একটা বস্তু যেটা সেটার ভর ধরলাম কি স্মল m, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম d। তাহলে সূত্রটা কি আছে? এই যে মহাকর্ষ বলে যে আমরা সূত্রটা পড়ছি, সেম সূত্র, F = g m1 m2 বাই কি r² ছিল, এখানে হচ্ছে দূরত্বটাকে আমরা d ধরছি, সেই জন্য d² দিলাম। বুঝা গেছে? সেম সূত্র। দেখো এইটা আর এইটা সূত্র সেম না? F = g m1 m2 বাই r²। এই সূত্র আর এই সূত্র মধ্যে কোনো তফাৎ আছে? এই সূত্রের মধ্যে হচ্ছে যে কোনো দুটো বস্তুকণা, এই সূত্রের মধ্যে একটা শুধু পৃথিবীর ভর, অন্য একটা যে কোনো বস্তুকণা, ঠিক আছে? বাকি দূরত্ব এই সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান তো সেম, ওকে? আচ্ছা, তাহলে দেখো আবার বলের পরিমাণ থেকে আমরা জানতে পাই অভিকর্ষজ বল = ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ বল মানে হচ্ছে কি F, বল F = ভর m ইনটু অভিকর্ষজ ত্বরণের মান কি? অভিকর্ষজ ত্বরণ কোনটা? g। তাহলে আমরা কি লিখতে পারি? F = m × g। অভিকর্ষজ ত্বরণ = ভর ইনটু অভিকর্ষজ বল = ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। এই সূত্রটা মাথায় রাখতে হবে। অভিকর্ষজ বল = কি ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে এই জিনিসটা কি ছিল? অভিকর্ষজ বল ছিল না। কেন? কারণ অভিকর্ষজ ত্বরণের ফলে যে বল সৃষ্টি হচ্ছে তাকে অভিকর্ষজ বল বলি আমরা। অভিকর্ষজ বলের ফলে যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলি। এখানে এটা হচ্ছে অভিকর্ষজ বল। কিভাবে বুঝছি? দুটা বস্তুর মধ্যে একটা হচ্ছে পৃথিবী, সেজন্য এটা হচ্ছে অভিকর্ষজ বল। তাইলে অভিকর্ষজ বল = কি ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ বললো না? এই যে F = mg, এটা কোত্থেকে আসছে? অভিকর্ষজ বলের সূত্র। অভিকর্ষজ বল এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে সূত্র, অভিকর্ষজ বল = ভর ইনটু ভর টাইমস আর কি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ বল = ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ, ওকে? আচ্ছা, তাহলে এই F এর জায়গায় আমি কি লিখতে পারি? এই Fটার জায়গায় এই দেখো F এর মান একটা দিয়ে পাইছি আমরা, তাহলে অবশ্যই F এর জায়গায় আমি mg টা লিখতে পারতেছি, ওকে? আচ্ছা,
তাহলে দেখো এফ এর জায়গায় আমরা লিখলাম mg এবং এই পাশে যা আছে তাই লিখলাম g m বাই কি ডি স্কয়ার লিখলাম। আচ্ছা এখন দেখো উভয় পক্ষ থেকে কি এই স্মল m যেটা সেটা কাটা যায়, কিভাবে কাটা যায় তোমরা হচ্ছে কি বলা যায়, আমরা জি এর মান বের করবো তাই না। আচ্ছা একটু সাজিয়ে লিখি mg, তাহলে একবার একটু কাটাটা বুঝিয়ে দিব। g m বাই হচ্ছে ডি স্কয়ার, এই পাশে গুণ থাকা মানে উপরে লবে, ঠিক আছে, ডি স্কয়ার। তাহলে দেখো এটার নিচে আছে 1, আমি আবার লিখি g ইজ ইকুয়াল টু, এটা এখানে গুণাকার আছে ওই পাশে সমান সমান ওই পাশে চলে গেলে কি হবে ভাগ হয়ে যাবে g m ডি স্কয়ার, তাহলে am আর am কাটা, তাহলে থাকতেছে কি শুধু এখানে g ইকুয়াল টু gm বাই ডি স্কয়ার। এটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণের সূত্র। ঠিক আছে, আবার দেখো তাহলে জি এর মান কত 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11। এম এর মান কত পৃথিবীর ভর, ওকে পৃথিবীর ভর দেওয়া থাকবে। ডি এর মান কত দেওয়া থাকবে, কত দূরত্বে ছিল একটা বস্তু থেকে আরেকটা বস্তু, ওকে। তাহলে এইভাবে আমরা কিসের মানটা বের করব, জি এর যে মানটা আমরা সেটা এই সূত্র থেকে আমরা পেয়ে যাব, ওকে। তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছো যে অভিকর্ষজ ত্বরণ, এই জিটা কি আবার খেয়াল রাখো, জি হচ্ছে আমাদের কি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের এভাবে হচ্ছে মানটা আসে কত, মানে এটা ক্যালকুলেশন করার পরে যে মানটা আসে সেটা হচ্ছে 9.8, ঠিক আছে, এটা আমরা সামনে দেখব। দেখো আর একক কত, অভিকর্ষজ ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা এই উপরিউক্ত সমীকরণ দেখে এই যে mg এরকম আসছে, তারপর হচ্ছে এই যে জি এর মান কত আসছে gm বাই ডি স্কয়ার, এটা আমরা অলরেডি করে ফেলছি, ঠিক আছে, এইটুকু বুঝছো আশা করি। আচ্ছা এখন দেখো অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন আমরা একটু দেখি। অভিকর্ষজ ত্বরণ হচ্ছে পরিবর্তন হয় বিভিন্ন জায়গা অনুসারে। এখন আমরা দেখো অভিকর্ষজ ত্বরণের সংজ্ঞাটা কী ছিল, বা অভিকর্ষজ বল যেটা তার সংজ্ঞাটা কী ছিল, যে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা কি বলবো, অভিকর্ষজ বল বলবো। আচ্ছা এখন দেখো পৃথিবী এবং অন্য বস্তু যে কোনো একটা বস্তু হতে পারে না, সেগুলো কি অবশ্যই সেম দূরত্বে থাকবে, থাকবে না, সেগুলো বিভিন্ন দূরত্বে থাকতে পারে, একটা কাছে থাকতে পারে, একটা দূরে থাকতে পারে, অনেক বেশি দূরে, একটা অনেক খুব কাছে থাকতে পারে। তো এটার উপর নির্ভর করে এই যে অভিকর্ষজ ত্বরণের মান সেটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে এটা কিভাবে চেঞ্জ হইতেছে দেখো, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ভূপৃষ্ঠে জি এর মান কত gm বাই আর স্কয়ার, ওই যে gm বাই ডি স্কয়ার যেটা gm বাই আর স্কয়ার একই কথা, ঠিক আছে। আর আর ডি দ্বারা আমি সেম জিনিসই বুঝাইতেছি, ওই যে দূরত্ব কত, ঠিক আছে, একটা থেকে আরেকটা বস্তু দূরত্বটা কত। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর ধ্রুবক নয়। এই জিনিসটা দেখো, আমি একটা পৃথিবী দেখো, চিত্র হয়তো হবে না কিন্তু এরকম একটা চিন্তা করার ট্রাই করো, না এভাবে না, এইগুলো হচ্ছে আমাদের মেরু অঞ্চল, ঠিক আছে, এবং এই মাঝখান দিয়ে একটা রেখা চলে গেছে, পৃথিবীর একদম মাঝ বরাবর একটা রেখা চলে গেছে, এই রেখাটাকে বলি আমরা হচ্ছে বিষুব রেখা, ওকে, এটা সামনে দেখবো। তাহলে এটাই বলছে যে এই যে মেরু অঞ্চল একটুখানি চাপা, এই যে মেরু অঞ্চলে একটুখানি চাপা, এই যে এই অংশগুলোতে একটু চাপা নেই মাঝখানের অবস্থা থেকে, ঠিক আছে। দেখো তুমি মাঝখানটা কত দৈর্ঘ্য, মানে প্রস্থটা কত বড়, ব্যাসার্ধটা কত বড়, কিন্তু এই দুই পাশে ব্যাসার্ধটা অনেক ছোট, ঠিক আছে। এই জন্যই বলছে যে মেরু অঞ্চলের দিকে একটু চাপা, তাই পৃথিবীর কেন্দ্র থেকে, এটা যদি আমি পৃথিবীর কেন্দ্র ধরি, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর সবসময় ধ্রুবক নয়, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে যে কোনো বস্তুর দূরত্ব সবসময় কি সঠিক না, কেন, কারণ এটাও তো ভূপৃষ্ঠ, এই পাশেও ভূপৃষ্ঠ, এই পাশেও ভূপৃষ্ঠ, তাহলে কেন্দ্র থেকে যে কোনো ভূপৃষ্ঠের দূরত্ব সেম নাই হতে পারে, কেন, কারণ পৃথিবী হচ্ছে কি একদম সমভাবে গোলাকার নয়। মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র আর এর মান সবচেয়ে কম হলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি। মনে আছে ব্যস্তানুপাতিক সম্পর্কটা কি ছিল, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যখন কম হবে বলের মান অবশ্যই তখন বেশি হবে, আরে দূরত্ব যখন কমে তখন কি জি এর মান অবশ্যই বেশি হবে, অভিকর্ষজ ত্বরণের মান। তাহলে সম্পর্কটা কি ছিল, আবার দেখো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে কি একটা কমলে আরেকটা বাড়ে, তাহলে ব্যাসার্ধ যখন কম বা দূরত্ব যখন কম তখন কি অভিকর্ষজ ত্বরণের মান বেশি। এই কথাটাই বলছে যে পৃথিবীর কেন্দ্র থেকে আর এর মান সবচেয়ে কম হলে, মেরু অঞ্চলে, কোন অঞ্চলে, মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে আর এর মান সবচেয়ে কম হলে সেখানে জি এর মান হচ্ছে কি সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি।
মেরু অঞ্চলে জি এর মান 9.83, এই যে এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। মেরু অঞ্চলে জি এর মান কত, ঠিক আছে, এটা সবসময় আসে। মেরু অঞ্চলে জি এর মান কত, 9.83 ইন্টু 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। মেরু থেকে বিষুব অঞ্চলের দিকে গেলে আর এর মান বাড়তে থাকে। এই দেখো, এটা ছিল মেরু বলছিলাম, এটা থেকে যে বিষুব রেখা কোনটা বলছিলাম যেন, এটা হচ্ছে বিষুব রেখা, তাই না? তাহলে আমি মেরু থেকে আস্তে আস্তে বিষুবের দিকে যাইতেছি, তাহলে আমার কি এখানে দেখো, এখানে যেটুকু ব্যাসার্ধ, এখানে যে ব্যাসার্ধটা বেশি না, এখানে অবশ্যই ব্যাসার্ধটা বেশি। তাহলে মেরু থেকে যখন জি এর বিষুব দিকে আমরা যাইতে থাকি, আমাদের কি আর এর মান বাড়তে থাকে, তাহলে জি এর মান কমতে থাকবে। কেন? ওই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আরেকটা কমবে, তাহলে আর এর মান যখন বাড়বে তখন কি জি এর মান কমবে। বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি, বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি, আর মেরু অঞ্চলে আর এর মান সবচেয়ে কম। এই জিনিসটা খেয়াল রাখতে হবে এমসিকিউর জন্য, যে বিষুব অঞ্চলে, এটা লিখে রাখবা, আমি এই যে লেকচার তোলার সময় লিখে রাখবা যে বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে আর এর মান সবচেয়ে কম। আর এর মান সবচেয়ে বেশি বলে জি এর মান সবচেয়ে কম। আচ্ছা, তাহলে বিষুব অঞ্চলে জি এর মান কত, 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এটা কি বিষুব অঞ্চলে জি এর মান। হিসাবের সুবিধার জন্য ভূপৃষ্ঠে জি এর মানের আদর্শ ধরা হয়। এই যে এই জিনিসটাই বলছিলাম যে জি এর একটা আদর্শ মান আছে, সেটা কত, 9.8, এটা অনেক ইম্পর্টেন্ট মান, ঠিক আছে, এটা একদম মুখস্থ করে রাখবা। জি এর আদর্শ মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর আদর্শ মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এই যে অভিকর্ষজ ত্বরণ কি ছিল, বেগ বৃদ্ধির হার, তাই না? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে উপর থেকে, ভূপৃষ্ঠের আকাশ থেকে যদি একটা বস্তু নিচের দিকে পড়তে থাকে, কোন ত্বরণে পড়বে, অভিকর্ষজ ত্বরণে পড়বে। সেই মুক্তভাবে পরন্ত মানে কি বলছে, তোমার যদি প্যারাশুট থাকে, তুমি কি মুক্তভাবে পড়তেছো, থাকতেছো না। কিন্তু তুমি যদি আকাশ থেকে একদম লাফ দিতে, মানে প্লেন থেকে একদম লাফ দিয়ে কোনো কিছু না থাকে, প্যারাশুট সহ, ওইটাকে বলতেছি আমরা মুক্তভাবে পরন্ত। তাই যে মুক্তভাবে পরন্ত বস্তু কোনো প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড পরিমাণ বৃদ্ধি পায়। প্রতি সেকেন্ডে ত্বরণ কত হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে এইটুকু গেল। অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটা বুঝতে পারছো, কি অনুসারে, ব্যাসার্ধ অনুসারে, কতটুকু দূরত্বে আছে, এইটা অনুসারে হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণটা পরিবর্তন হয়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি আছে, ভর এবং ওজন। ওকে, ভর এবং ওজন জিনিসটা দুইটা আলাদা জিনিস, ঠিক আছে। আশা এতদিন হয়তো একরকম জিনিস জেনে আছে, কিন্তু এখন মানে পড়তে গেলে বুঝবা যে এই দুইটা কিন্তু একদম আলাদা জিনিস, ঠিক আছে। একটার উপর অভিকর্ষজ ত্বরণের ক্রিয়া আছে, আরেকটার উপর অভিকর্ষজ ত্বরণের কোনো ক্রিয়া নেই। মানে আরেকটার উপর কোনো ক্রিয়া, কোনো ত্বরণের বলতে কোনো, হ্যাঁ, কোনো ত্বরণের কোনো ক্রিয়া নেই, কিন্তু একটার উপর ত্বরণের ক্রিয়া আছে। দেখি আমরা, ভর, প্রত্যেক বস্তু পদার্থ দ্বারা গঠিত, প্রত্যেক বস্তু পদার্থ দ্বারা গঠিত। ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ, বস্তুর ভর এর অবস্থা, এই যে সংজ্ঞাটা দেখো, ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ, বস্তুর ভর এবং অবস্থান, আকার, আকৃতি, গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। বস্তুর ভর, বস্তুর আকার, আকৃতি, আমরা হচ্ছে কি করলাম, একটা 5 কেজির কি বলে বটি, সেটাকে আমরা যদি পিটিয়ে 5 কেজির ছুরি বানিয়ে ফেলি, ভর কি পরিবর্তন হয়েছে? ভর কোনো পরিবর্তন হয়নি, 5 কেজি তো 5 কেজি আছে, তাই না? একটা স্বর্ণের চেইন, সেটাকে আমরা কানের দুল বানালাম, ভর কোনো পরিবর্তন হয়েছে? মানে যদি আমরা কিছু বাদ না দিই, ঠিক আছে, যদি যেইটুকু চেইন ছিল ওইটুকু পরিমাণ স্বর্ণ দিয়ে আমরা হচ্ছে আবার কানের দুল বানালাম, তাহলে ওই জিনিসটা হচ্ছে কি, কোনো ভর পরিবর্তন হয়নি। তাহলে এই জিনিসটা বলছে যে আকার, আকৃতি, অবস্থান বা গতি পরিবর্তনের জন্য পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হয় না? ভরের পরিবর্তন হয় না। আকার, আকৃতি পরিবর্তন করলে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। যে পরমাণু বা অণু দিয়ে বস্তুটি গঠিত বা তার সংখ্যক সংযুক্তির উপর বস্তুটির ভর নির্ভর করে। মানে স্বর্ণ কি দিয়ে গঠিত, ওই যে আমাদের পড়ছিলাম না চ্যাপ্টার 6-এ, মৌল, 20টি মৌলের নাম পড়ছিলাম, এরপরে আরও কয়েকটা আছে, কপার, সিলভার, গোল্ড, এগুলো হচ্ছে কি আমাদের মুদ্রা ধাতু বলে, এগুলো জানবা সামনে। তো এটাকে আমরা কি বলতেছি, যে পরমাণু বা অণু দিয়ে বস্তু গঠিত হয় তার সংখ্যক সংযুক্তির উপর বস্তুটির ভর নির্ভর করে। ভরের আন্তর্জাতিক একক, এই যে এমসিকিউ, ভরের আন্তর্জাতিক একক কি, কিলোগ্রাম বা কেজি যেটাকে আমরা বলি, ঠিক আছে, কিলোগ্রাম বা কেজি যেটাকে আমরা বলি, ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কেজি, ঠিক আছে। ওজনের আন্তর্জাতিক একক না, কিন্তু ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কি, কেজি। বেশি ভরকে মেট্রিক টনে মাপা হয়। বেশি ভরকে ধরো নর্মালি হচ্ছে কেজিতে মাপা যায়, ওই যে আমরা কোরবানির সময় বলি না 1 মণ 2 মণ 3 মণ গরু, তো এরকম হচ্ছে বেশি সংখ্যক যখন ভরে তখন আমরা বলি কি মেট্রিক টনে পরিমাপ করি। 1 টন মানে হচ্ছে কি 1000 কিলোগ্রাম, 1 টন মানে হচ্ছে 1000 কেজি। ওকে,
অল্প ভরকে মাপা হয় গ্রামে, অল্প যে ছোট্ট ভর সেটা আমরা মাপে গ্রাম হয়। যে আমরা বলি না 500 গ্রাম কি বলে কিসমিস দেন, অথবা 500 গ্রাম গোলমরিচ দেন, 100 গ্রাম গোলমরিচ দেন, এগুলো হচ্ছে অল্প ভর, এগুলোকে আমরা কি বলি গ্রামে মাপি। তখন এই যে জি দিয়ে প্রকাশ করি। এই জি আর অভিকর্ষ ত্বরণ জি কিন্তু সেম না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে একক জি, এটা হচ্ছে কোনো একটা সংখ্যার পরে বসে। ধরো এই যে 500 গ্রাম, ঠিক আছে, 500 গ্রাম এই দ্বারা হচ্ছে এটা বোঝাই, ঠিক আছে, এগুলো কিন্তু প্যাচ লাগানো যাবে না। যেমন কোনো পেন্সিলের ভর 5 গ্রাম, 1 কেজি বা 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, ঠিক আছে। তাহলে ভর জিনিসটা বুঝতে পারছো, ভর জিনিসটা বুঝতে পারছো। নর্মালি আমাদের যে এই যে আমরা যে বলি আমরা 1 কেজি 2 কেজি চাল 3 কেজি চাল, এগুলো হচ্ছে আমাদের কি ভর। ভর হচ্ছে কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। ওজন, ওজন জিনিসটা কি দেখি। আমরা জানি যে কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে ভূমিতে ফিরে আসে। কোনো একটা বস্তুকে যে আমি উপরের দিকে ছুঁড়ে দিলাম ফিরে আসলো, আবার উপরের দিকে ছুঁড়ে দিলাম ফিরে আসলো। এটা ঘটে বস্তুর ওজনের জন্য। কোনো বস্তুকে যখন আমরা উপরের দিকে ছুঁড়ে দেই তখন সেটা ফিরে আসে যায়, সেটা কিসের জন্য ঘটে? বস্তুর ওজনের জন্য ঘটে, যা একে পৃথিবীর দিকে টানে পৃথিবীর অভিকর্ষজ বলের কারণে এটি ফিরে আসে। পৃথিবীর অভিকর্ষজ বলের কারণে এটি ফিরে আসে। এখন দেখো অভিকর্ষজ ত্বরণ পড়ার সময় কি বলছিলাম, অভিকর্ষজ ত্বরণের কারণে হচ্ছে কি, ওই যে আপেলটা হচ্ছে মাটিতে পড়ে যায়, গাছ থেকে আপেল মাটিতে পড়ে যায়, ফল ফ্রুট গাছ থেকে মাটিতে পড়ে যায়। কেন পড়ে যায়? কারণ অভিকর্ষজ ত্বরণটা তোমার যে কোনো পৃথিবীর সব বস্তুগুলোকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। পৃথিবী তার উপরে যা বস্তুগুলো আছে সবগুলোকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। আকর্ষণের কারণেই তো হচ্ছে আমরা কি হাঁটাচলা করতে পারতেছি, দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এই যে গাছ থেকে আপেলটা নিচে পড়ে যাইতেছে, আচ্ছা হ্যাঁ, তাহলে এই যে আকর্ষণটা এটা কিসের? অভিকর্ষজ বলের কারণে। এই পৃথিবীর অভিকর্ষজ বলের কারণে হচ্ছে কি এই উপরে যেটা আমরা ফেলাই, উপরে যেটা মারি সেটা হচ্ছে কি আবার নিচে চলে আসে। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলে। এই যে সংজ্ঞা, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলে। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলে। পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে, এখন দেখো তাহলে ওজনটা এক ধরনের বল হয়ে যাইতেছে না? ওজনটা কিন্তু একদম কথা আমি বল বলতেছি না, কিন্তু ওজনটা এক ধরনের বল হয়ে যাইতেছে না। কিভাবে হয়ে যাইতেছে? কারণ কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বল, এই আকর্ষণ করে তাকে আমরা কি বলতেছি? ওজন বলি। কোনো বস্তুর উপর শুধু অভিকর্ষজ বল কাজ করলে তাকে, এবং পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ জি হলে এবং বস্তুটির ভর এম হলে ওই স্থানে ওজন W = mg। এখন দেখো দুইটা সূত্র পাইছি না আমরা, একটু আগে একটা দেখছিলাম F = mg, অভিকর্ষজ বল ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। সেম ভাবে ওজন কি ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। বুঝা গেছে? তাহলে ওজন আর ভর কিন্তু সেম না। ওজনটা হচ্ছে কি তোমার যেই ভর আছে সেটাকে পৃথিবী যেই ত্বরণে নিচের দিকে বা যেই বলে নিচের দিকে টানতেছে, নিজের দিকে টানতেছে, তাকে আমরা কি বলতেছি? ওজন বলতেছি। তাহলে ওজনটা কেন হইতেছে? অভিকর্ষজ বলের কারণে হইতেছে। ওজনটা কেন হইতেছে? অভিকর্ষজ বলের কারণে হইতেছে। কোনো বস্তুর উপর শুধু অভিকর্ষজ ত্বরণ আছে, এই যে তাহলে ওজনটা কত? ওজনের সূত্র কি? W = mg। ওজন এই যে ওয়েট, WEIGHT ওয়েট, ওয়েট থেকে আমরা Wটা পাইছি, W হচ্ছে ওজন, ওয়েট = ওজন। আর ভর হচ্ছে কি মাস, এম দ্বারা প্রকাশ করি আমরা। ওজনের একক হলো বলের একক অর্থাৎ নিউটন। ওজনের একক হচ্ছে বলের একক। ওকে, কেন? দেখো এই যে অভিকর্ষজ বল আর ওজন দুইটার সূত্রই কি সেম না, সেজন্য এককও সেম হবে। বুঝা গেছে? পৃথিবী পৃষ্ঠে 10 কেজি ভরের বস্তুর ওজন হবে। আচ্ছা তাহলে আমরা দেখো একটা ম্যাথের মতো করি, বলি হচ্ছে আমার ধরো তোমাদের ওজন হচ্ছে কত? আচ্ছা একজনের নাম দিয়ে বলি, কার নাম দিতে পারি? আমার এক বন্ধুর নাম দিই। আমার এক বন্ধুর নাম হচ্ছে সাকিব। সাকিবের ওজন ধরো 60 কেজি, ঠিক আছে, সরি সাকিবের ভর 60 কেজি। পৃথিবী পৃষ্ঠে তার ওজন কত হবে? সাকিবের ভর 60 কেজি, পৃথিবী পৃষ্ঠে তার ওজন কত হবে? তাহলে এটাকে যদি আমরা লিখি, ওজন = আমরা কি জানি? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তুমি এই যে মাঝখানে যে মাল্টিপ্লাই সাইনটা এটা নাও দিলে চলে, কোনো সমস্যা নেই, তুমি ডিরেক্টলি লিখতে পারো mg। তাহলে W = এর মান কত বললাম? 60। মাস এই যে ভর 60 কেজি, 60 ইন্টু জি এর মান কত? মুখস্থ, ওই যে জি এর আদর্শ মান বলছিলাম না মুখস্থ করতে, ওই জি এর মানটাই বসাবা। 60 ইন্টু 9.8 কত হবে? ক্যালকুলেটরটা দিয়ে করি।
60 ইন্টু 9.8, 588। ঠিক আছে, তাহলে 588 কি হবে একক? কেজি হবে। ওজনের একক কি কেজি? না, ওজনের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, নিউটন। তুমি বাংলাও লিখতে পারো, ইংলিশও লিখতে পারো, ইংলিশ প্রেফার করবো আমি। এটা হচ্ছে নিউটনের একক। ঠিক আছে, তাইলে ওজনের একক হচ্ছে নিউটন, মানে এটা দ্বারা হচ্ছে নিউটন প্রকাশ করি। বুঝা গেছে? তাহলে পারবা। এগুলো যদি এমসিকিউতে আসে পারা যাবে আশা করি। ওকে, হ্যাঁ এইটুক গেল। আচ্ছা, এখন দেখি ভর ও ওজনের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ভর এবং ওজনের মধ্যে অবশ্যই একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে যে W = mg সূত্র দিয়ে আমরা পাইলাম, তাই না? কেন? কারণ ওজন মাপতে হলে অবশ্যই আমাদের ভরটা লাগবে কোনো কিছু। যদি ভর না থাকে তাহলে আমরা কিভাবে ওজন পাবো না। তাহলে দেখো ভর ওজনের সম্পর্ক। যেহেতু বস্তু ভর একটি ধ্রুব রাশি, ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে আমি উঠতে পারি, আমার বস্তুর ওজন তত কি করতে থাকে? কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য, যেখানে বস্তুর ওজনও শূন্য। এমসিকিউ, কোথায় অভিকর্ষজ ত্বরণ শূন্য? পৃথিবীর কেন্দ্রে। কোথায় ওজন শূন্য? পৃথিবীর কেন্দ্রে। তুমি কখনো পৃথিবীর কেন্দ্রে যেতে পারবা? এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, ভাই পৃথিবীর কেন্দ্রে কিভাবে আমি যাব? কিভাবে মাপবো যে পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য? তুমি তো পৃথিবীর কেন্দ্রে যাইতে পারবা না। আমরা জানি হচ্ছে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য। কেন? কারণ ওইখানে কোনো বস্তুকে আকর্ষণ করার মতো কিছু নাই, ওই জায়গা থেকে আকর্ষণের সৃষ্টি হয়। যদি কেন্দ্রেই চলে যায়, একদম যেখান থেকে আকর্ষণ করা শুরু করে ওইখানে যদি আমি চলে যাই, তাহলে আমাকে কিভাবে আকর্ষণ করবে? পারবে না। তো ওই জন্য হচ্ছে কি, ওইখানে অভিকর্ষজ ত্বরণও শূন্য, ওজনও শূন্য। চাঁদের অভিকর্ষজনিত ত্বরণের মান পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের প্রায় 6/1। ওকে, চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের প্রায় 6/1। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউ, অনেক গুরুত্বপূর্ণ। এরপর সুতরাং চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় 9.8 নিউটন, অর্থাৎ 1.63 নিউটন। চাঁদে 1 কেজি ভর, ওই যে 9.6 এর 1/, 9.8 এর 1/, কত? 1.63। ওকে, নিউটন। 1 কেজি ভরের কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে পৃথিবীর 2 মেরুতে, অর্থাৎ উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে। 1 কেজি ভরের বস্তুর ওজন কেন? ওইখানে কেন ওজন সবচেয়ে বেশি হবে? মনে আছে ওখানে কেন ওজন সবচেয়ে বেশি হবে? কেন? কারণ ওইখানে দূরত্বটা সবচেয়ে কম। ওখানে ওই যে মধ্যবর্তী যে দূরত্ব, সেটা হচ্ছে সবচেয়ে কম, ব্যাসার্ধটা সবচেয়ে কম হওয়ার কারণে সেখানে কি ওজন বেশি। কেন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যাসার্ধ কম হলে কি হবে? জি এর মান বেশি হবে। তাহলে যখন ব্যাসার্ধ কম তখন জি এর মান বেশি হলে, তাহলে আমরা যখন এম দিয়ে গুণ করতেছি কোনো একটা বস্তুকে, তাহলে জি এর মান যখন বেশি হইতেছে, সেখানে অবশ্যই অভিকর্ষ টোটাল আমার ওজনটা বেশি হবে আলটিমেটলি। বুঝতে পারছো কি বলছি? ধরো W = mg, এই জিটা নির্ভর করতেছে কিসের উপর? ব্যাসার্ধের উপর। কেন? জি সমানুপাতিক 1/r²। ওকে, এই যে জিটা কিসের উপর নির্ভর করতেছে? ব্যাসার্ধের উপর। মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম, বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে বেশি। যেহেতু ব্যাসার্ধ সবচেয়ে কম, তাহলে অবভিয়াসলি এখানে জি এর মান সবচেয়ে বেশি। জি এর মান যখন বেশি হবে, তাহলে এটার মানটা বেশি হবে। এম যতই হোক না কেন, আমি যদি এটা দিয়ে গুণ দেই, তাহলে আমার আলটিমেটলি ভ্যালুটা সবচেয়ে বেশি আসবে। বুঝা গেছে? তারপর 1 কেজি ভরের কোনো বস্তুকে, আচ্ছা এটুক গেল। আচ্ছা, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম হবে 9.78 নিউটন। বিষুবীয় অঞ্চলে। আচ্ছা, তাহলে মেরু অঞ্চলে সবচেয়ে বেশি ওজন কত? এগুলো করে রাখতে পারো, মার্ক করে রাখতে পারো। মেরু অঞ্চলে সবচেয়ে বেশি ওজন হচ্ছে 9.83। বিষুবীয় অঞ্চলে সবচেয়ে বেশি কম হচ্ছে 9.78 নিউটন। আর ক্রান্তীয় অঞ্চলে এটা আসে কিন্তু এমসিকিউতে। ক্রান্তীয় অঞ্চলে সবচেয়ে ওজন না, ক্রান্তীয় অঞ্চলে ওজন কত? যে 1 কেজি ভরের বস্তুর ক্রান্তীয় অঞ্চলে ওজন কত? 9.79 নিউটন। 9.79 নিউটন। এই যে দশমিকের পরে যেগুলো আছে ওগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ওগুলো দ্বারা হচ্ছে তোমার এমসিকিউ পেঁচায়। এখন দেখো, তাহলে আমরা কি দেখলাম এই পর্যন্ত? আমরা হচ্ছে মহাকর্ষ কি সেটা দেখলাম, অভিকর্ষজ ত্বরণ, তারপর হচ্ছে কি ওজন, ভর, এগুলো দেখলাম। ঠিক আছে, এখন হচ্ছে যে এই যে ওজন বা অভিকর্ষজ ত্বরণ যে চেঞ্জ হয়, এই যে বললাম না বিষুবীয় অঞ্চলে, মেরু অঞ্চলে চেঞ্জ হয়, যে পরিবর্তন একটা হয়, কি জন্য পরিবর্তন হয় সেগুলো আমরা এখানে দেওয়া আছে, সেগুলো একটু দেখব। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয়। তাহলে প্রথমটা কি? পৃথিবীর আকৃতির জন্য। পৃথিবী সুষম গোলক না হয় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানে সমদূরে নয়। এই জিনিসটা অলরেডি দেখছি আমরা। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তন হয়। জি এর মান কি করতেছে? কই জানা ছিলাম? আচ্ছা, যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে,
তাহলে দেখো ওই যে আমরা বলছি না ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে, মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম, বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে বেশি, ওই হিসেবে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম, মেরু অঞ্চলে জি এর মান বেশি। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তন হয়, পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তন হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব সবচেয়ে বেশি হয়, জি এর মান সবচেয়ে কম। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে, বিষুবীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে কই জানা ছিল, হ্যাঁ বিষুবীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব সবচেয়ে বেশি হয়, জি এর মান সবচেয়ে কম। তাহলে এই যেই কথাগুলো আমরা অলরেডি পড়ে আসছি ওইগুলো এখানে এক্সপ্লেন করা হইতেছে। বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, কত? 9.78। এগুলো মাথায় রাখবা, ঠিক আছে? বিষুবীয় অঞ্চলে জি এর মান কত? 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায়, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব তত কমতে থাকে এবং জি এর মান বাড়তে থাকে। তাহলে মেরু অঞ্চলে জি এর মান কত? 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে। মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব সবচেয়ে কম হয়, জি এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, ফলে ওজনও সবচেয়ে বেশি। জি এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, ঠিক আছে? তাহলে জি এর মান কোথায় সবচেয়ে বেশি? এমসিকিউতে আসবে, জি এর মান কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, ঠিক আছে? আচ্ছা, এটুক তো গেল। এখন আর কি দেখা যায় দেখি। তারপর পৃথিবীর আহ্নিক গতির জন্য, পৃথিবীর নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন গতি বা আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ হ্রাস পায়। পৃথিবীর নিজ অক্ষের উপর যে ঘুরে, এটাকে আমরা বলতেছি আহ্নিক গতির জন্য, আহ্নিক গতি। তাহলে এই গতিটার জন্য অভিকর্ষজ ত্বরণ কি? হ্রাস পায়। ওই যে চ্যাপ্টার 12 পড়ার সময় দেখবা বলছি পৃথিবী কিভাবে ঘুরে। পৃথিবী হচ্ছে সূর্যের চারপাশে হচ্ছে পৃথিবী ঘুরে, সূর্যকে কেন্দ্র করে হচ্ছে পৃথিবী পর্যবেক্ষণ করে এবং পৃথিবী হচ্ছে নিজ অক্ষের উপর ঘুরে। তাহলে পৃথিবীর ঘূর্ণন হচ্ছে দুইটা, সে নিজ অক্ষের উপরও ঘুরে এবং সূর্যকে কেন্দ্র করে চারদিক থেকে ঘুরতে থাকে। যদি আহ্নিক গতি না থাকতো, ধরে নাও পৃথিবী রাত দিন হচ্ছে না, তাহলে এই যে আহ্নিক গতি যদি না থাকে, আহ্নিক গতির কারণ হচ্ছে আমাদের রাত দিন হয়। কেন রাত দিন হয়? আহ্নিক গতির কারণে কি? পৃথিবী নিজ অক্ষের উপর যে ঘুরে, তাই না? নিজ অক্ষের উপর ঘোরাটা কিভাবে আমি রাত দিন হওয়ার সাথে তুলনা করতেছি দেখো। যখন ধরো এটা হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে পৃথিবী, সে যখন এক পাশে ঘুরলো, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এই দিক হচ্ছে এই বরাবর এখন দিন, এই পাশে হচ্ছে রাত। সে যদি নিজ অক্ষের উপর না ঘুরতো তাহলে সে শুধু এইভাবেই ঘুরতে থাকতো, তাহলে পৃথিবীর এক প্রান্তে সারাদিনই দিন হইতো, অন্য প্রান্তে সারাদিনই রাত হতো। সে যেহেতু নিজ অক্ষের উপরও ঘুরে এবং ওই পাশেও ঘুরতে থাকে, সেজন্য কি এদিকে দিন হইলে একটু পরে ওখানে রাত হয়ে যাইতেছে, এখানে রাত হয়ে যেতেছে, আবার যেখানে রাত ছিল ওখানে একটু পরে দিন হয়ে যেতেছে। এভাবে ঘুরতে ঘুরতে পুরো 365 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। আচ্ছা, যদি আহ্নিক গতি না থাকতো, ধরো আচ্ছা অভিকর্ষ ত্বরণের চেয়েও বেশি হতো, তা আচ্ছা আহ্নিক গতি না থাকতো, অর্থাৎ ধরে নাও পৃথিবীতে রাত দিন হচ্ছে না, তাহলে অভিকর্ষ ত্বরণের মান বর্তমানে অভিকর্ষ ত্বরণের চেয়েও বেশি হতো। তাহলে বর্তমানে অভিকর্ষ ত্বরণ যে 9.8, এটার থেকে অভিকর্ষ ত্বরণ বেশি হতো। কখন? যখন আহ্নিক গতি আমাদের না থাকতো। কিন্তু সেটা পসিবল না, আহ্নিক গতি হচ্ছে আমাদের এখনো আছে, পরেও থাকবে। মেরু থেকে কৌণিক দূরত্ব অক্ষাংশের জন্য। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়, এর ফলে বস্তুর ওজনও বৃদ্ধি পায়। অভিকর্ষজ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়, এর ফলে কি হয়? বস্তুর ওজনও বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায়, ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষ ত্বরণের মানও তত কমতে থাকে। এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় ওজনের মানও তত কমতে থাকবে। অভিকর্ষ ত্বরণের মান কমলে কি হবে? ওজনের মানও কমবে। এই কারণে পাহাড় বা পর্বত শিলে বস্তুর ওজন কম হয়। পাহাড়ে হচ্ছে কি হয়? ওজন কম হয়। এটার একটা এক্সাম্পল আমরা দেখবো, ঠিক আছে? যে মহাকাশ দিয়ে দেখবো। পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান কি হয়? ততই কমতে থাকে। পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় ওজন তত কমতে থাকে। এ কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। আবার এই যে এই জিনিসটা আরেকবার পড়তেছি, কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায় তাহলে বস্তুটি পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, অর্থাৎ বস্তুটির ওজন 0 হয়ে যাবে। ওজন 0 হয়ে যাবে। ভর কি 0 হয়ে যাবে? না, ভর যেটা আছে ভর ওইটাই থাকবে। ভর কত? ওই যে 5 কেজি ভর, ঠিক আছে, সেটা থাকবে, কিন্তু ওজনটা 0 হয়ে যাবে। কেন? কারণ জি এর মান সেখানে 0। W = mg। এটা যদি আমি কেন্দ্রে নিয়ে যাই, মানে এই বস্তুটাকে, এই যে এম ভরের বস্তুটাকে যদি আমি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাই, তখন জি এর মানটা 0 হয়ে যেতেছে। তাহলে আলটিমেটলি তোমার কি হইতেছে দেখো, W = m × 0
তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু টোটাল 0 আসতেছে। তাহলে এই যে ওজনটা কত আসতেছে? 0 আসতেছে না? ওজন শূন্য হয়ে যেতেছে কখন? যখন জি এর মান 0। জি এর মান কখন শূন্য? পৃথিবীর কেন্দ্রে হচ্ছে জি এর মান শূন্য। তারপর হ্যাঁ, আমার কাছাকাছি চলে আসছি, শেষের প্রায় একদম শেষ প্রান্তে না আশা করি, হ্যাঁ আর 3টার মতো আছে। দেখো, পৃথিবীর কোনো স্থানে জি এর মান নির্দিষ্ট, ফলে সেখানে কোনো ব্যক্তির ওজন নির্দিষ্ট। পৃথিবীর কেন্দ্রে জি এর মান নির্দিষ্ট, দাঁড়াও, পৃথিবীর কোনো স্থানে জি এর মান নির্দিষ্ট, ফলে সেখানে কোনো আচ্ছা হ্যাঁ, পৃথিবীর কোনো স্থানে জি এর মান নির্দিষ্ট, ফলে সেখানে কোনো ব্যক্তির ওজন নির্দিষ্ট। তা সত্ত্বেও পৃথিবীর কোনো স্থানে কোনো ব্যক্তি তার ওজনের ভিন্নতা অনুভব করতে পারেন, এমনকি নিজেকে ওজনহীন মনে করতে পারেন, কারণ প্রকৃত ওজন এর কোনো ব্যক্তির অনুভূত ওজন একই রাশি না। লিফটের ভিতর অনুভূত ওজনের একটি উদাহরণ। নর্মালি চিন্তা করো, এই কথার মানে এই টোটাল এই একটা প্যারা দ্বারা কি বুঝাইছে? আমাদের হচ্ছে জি এর একটা কনস্ট্যান্ট মান, মানে আমাদের একটা নির্দিষ্ট মান আছে, কত মানে আদর্শ মান যেটাকে আমরা বলতেছি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওইটা যেহেতু নির্দিষ্ট, তার মানে কি পৃথিবীর যে কোনো স্থানে বস্তুর ওজনও নির্দিষ্ট হবে। কিন্তু কিছু কিছু এমন স্থান আছে যেখানে হচ্ছে কি ওজনটা একটু কম মনে হয় বা বেশি মনে হয়। কেন মনে হয়? সেটা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণের তারতম্যের কারণে। তখন ত্বরণটা একটু বৃদ্ধি পায়। কীভাবে বৃদ্ধি পায় আমরা দেখব। এই অভিকর্ষজ ত্বরণের তারতম্যের কারণে তখন কি হয়? ওজনটা বৃদ্ধি পায় অথবা ওজনহীন মনে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, প্রথম যে জিনিসটা, লিফটের ভিতর সবাই লিফটে উঠছে আশা করি, ঠিক আছে? লিফটে হচ্ছে এই জিনিসটা আমরা বেশি পর্যবেক্ষণ করতে পারি। লিফটে হচ্ছে যখন কি হঠাৎ করে চলা শুরু হয় বা হঠাৎ করে থেমে যায়, ওই সময়টাতে যখন একটা লিফট কি হয়, যখন আমরা ধরো 1 তলা থেকে 50 তলায় 20 তলায় উঠবো, ঠিক আছে? নিচতলা থেকে একদম লিফট চলা শুরু করবে, তাহলে এই যে যখন স্টার্টিং হলো তখন একটু আমাদের এই যে ওজনের বা অভিকর্ষজ ত্বরণের তারতম্য হয়, এরপরে দিয়ে আর হয় না। তারপর যখন থেমে যায় তখন আরেকবার হয়, যে মাঝখানে যে চলার পথ তখন অভিকর্ষজ ত্বরণের তারতম্য হয় না। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা। মাঝখানে যখন চলতে মানে লিফটটা যখন ধরো 1 তলার পরে 2 তলা 3 তলা 4 তলা এভাবে উঠতে থাকলো, তখন কোনো অভিকর্ষজ ত্বরণের তারতম্য হয় না। কিন্তু একদম স্টার্টিংয়ে একদম শুরুর ক্ষেত্রে একটু তারতম্য হয়। ওই জিনিসটার জন্য হচ্ছে আমাদের এই যে ওজনের তারতম্য হয়। স্থির লিফটের ভিতরে অনুভূত ওজন। স্থির লিফটের ভিতরে একজন আরোহী লিফটের মেঝের উপর তার প্রকৃত ওজনের সমান বল প্রয়োগ করেন। স্থির লিফটের ভিতরে একজন আরোহী লিফটের মেঝের উপর তার প্রকৃত ওজনের সমান বল প্রয়োগ করেন। লিফটের মেঝে বা তলদেশে আরোহীর উপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, যা আরোহীর ওজন হিসেবে অনুভূত করেন। এক্ষেত্রে অনুভূত ওজন প্রকৃত ওজনের সমান মাপের হয়। এই জিনিসটা কি বলছে? এই যে আমরা দাঁড়িয়ে আছি, কি জন্য দাঁড়িয়ে, মানে কিভাবে দাঁড়িয়ে আছে? অভিকর্ষজ ত্বরণের কারণে। অভিকর্ষজ ত্বরণ আমাদের নিচের দিকে টেনে রাখছে। যদি এটা টান দিয়ে না রাখতো তাহলে আমরা কি করতাম? মানে অভিকর্ষজ ওজনটা হচ্ছে আমাদের নিচের দিকে কাজ করতেছে, ওজনটা নিচের দিকে কাজ করতেছে। অভিকর্ষজ বল সেটা আমাদের কি নিচের দিকে টানতেছে, ওজনটা নিচের দিকে কাজ করতেছে। এখন এই যে নিচের দিকে ওজনটা কাজ করতেছে, অবশ্যই একটা প্রতিক্রিয়া বল, এগুলো পড়বা, নিউটনের 3টা সূত্র আছে, ঠিক আছে? ক্রিয়া ও প্রতিক্রিয়া একই সাথে হয়, ঠিক আছে? এটা হচ্ছে তৃতীয় সূত্রের ক্ষেত্রে, মানে তৃতীয় সূত্রের ক্ষেত্রে ঘটে। ওজনটা কোন দিকে কাজ করতেছে আবার দেখো, বললাম নিচের দিকে কাজ করতেছে। এখন ওজনটা নিচের দিকে কাজ করতেছে, যদি আমরা উপরে কোনো আমাদের কিছু না আসতে, মানে একটা প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া জিনিসটা কি দেখো। আমি এই কলমটা ধরো কি বলে, কলম না তো, ধরো আমি হচ্ছে ওই যে ফ্রিজবি আছে না, ওইটা একটা ছুঁড়ে মারলাম, ফ্রিজবি না তো কি যেন বলে, আচ্ছা ওইভাবে না বলে, আচ্ছা স্প্রিংয়ের কথা চিন্তা করো। একটা স্প্রিং আমরা টানলাম, ছেড়ে দিলাম, সে আগের জায়গায় চলে যাবে না? একটু বাউন্স করবে, আবার আগের জায়গায় চলে যাবে, তাই তো? এই যে ছাড়া টেনে দেওয়ার ক্ষেত্রে কথা বলতেছি, কেন? ওজনটা আমরা নিচের দিকে ক্রিয়া করতেছি। যদি ওজনটা একদম নিচের দিকে ক্রিয়া হইতে থাকতো, তাহলে কি আমরা মাটি ঘুরে আমাদের নিচের দিকে চলে যেতাম না? ওইটা কি চলে যেতেছি না? আমরা মাটির উপর দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি? ওজন যে নিচের দিকে কাজ করতেছে তার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল কাজ করতেছে। ওজনটা যে নিচের দিকে কাজ করতেছে তার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল কাজ করতেছে। প্রতিক্রিয়া বলটাকে আমরা হচ্ছে আর দ্বারা প্রকাশ করি। এগুলো এখন নাই তোমাদের কনসেপ্ট, শুধু এইটুকু বোঝানোর জন্য বলতেছি। ওজনটা কোন দিকে কাজ করে? নিচের দিকে। ওজনটাকে মানে রুখে দেওয়ার জন্য একটা প্রতিক্রিয়া বল কাজ করে, যার জন্য হচ্ছে আমরা মাটিতে দাঁড়িয়ে আছি। নাহলে তো ওজন নিচের দিকে কাজ করলে আমরা তো নিচেই চলে যেতাম, মাটি খুঁড়ে খুঁড়ে আরও নিচেই চলে যেতে পারতাম। ওটা কি চাইতেছি না? এই প্রতিক্রিয়া বলটার কারণে সমান এবং বিপরীত, ওজনের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল। ওজনটা যত, প্রতিক্রিয়া বলের মানও তত, কিন্তু সেটা হচ্ছে দিকটা বিপরীত। এই বিপরীত দিকের কারণে হচ্ছে কি আমরা মাটির উপর দাঁড়িয়ে আছি। ওকে, তাহলে এটাই বলছে যে আমরা যখন লিফটের উপর দাঁড়িয়ে থাকি বা লিফটের মেঝের উপর দাঁড়িয়ে থাকি, ওজনটা নিচে দিয়ে কাজ করে এবং প্রতিক্রিয়া বল এই যে লিফটের মেঝে বা তলদেশে আরোহীর উপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। তাহলে ওজনটা যখন নিচে দিয়ে কাজ করে, বিপরীত বা প্রতিক্রিয়া বল হচ্ছে কি উপরের দিকে কাজ করে।
আরোহীর ওজন হিসেবে অনুভূত করেন, এক্ষেত্রে অনুভূত ওজন প্রকৃত ওজনের সমান। তার মানে একদম যখন লিফট শুরু হয় নাই, মানে লিফট চলাচল করতেছেন, শুধু আমরা লিফটে ঢুকছি, তখন ওজন আর প্রতিক্রিয়া বল হচ্ছে সেম হয়, তখন ব্যক্তির যে ওজন হয় সেটা হচ্ছে কি একদম প্রকৃত ওজন। ওকে, আচ্ছা এরপর দেখি সমবেগে গতিশীল লিফটে অনুভূত ওজন। সমবেগে গতিশীল লিফটে অনুভূত ওজন। সমবেগে গতিশীল লিফট, সমবেগে উপরে অথবা নিচে গতিশীল লিফটের আরোহী একই সাথে সমবেগে গতিশীল থাকেন। সমবেগে উপরে অথবা নিচে গতিশীল লিফটের আরোহীও সমবেগে গতিশীল থাকেন। এখন ত্বরণ জিনিসটা চিন্তা করো। ত্বরণের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলতেছি। বেগ বৃদ্ধির হারকে কি বলতেছি? ত্বরণ বলতেছি। বেগ যখন বৃদ্ধি পায় তখনই ত্বরণ হয়, কিন্তু যখন বেগ একটা সেম ভাবে চলতে থাকে, ধরো 20 মিটার পার সেকেন্ড, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 20 মিটার পার সেকেন্ডে একটা বস্তু এইখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, ঠিক আছে? 20 মিটার পার সেকেন্ড একটা বস্তু, এটা হচ্ছে শুরুর জায়গা, এটা হচ্ছে পরের জায়গা, মানে ফাইনাল জায়গা। এখান থেকে এখানে গেল, কোনো বেগের পরিবর্তন হয়েছে বলো তো আমাকে? এখানেও 20 ছিল, এখানেও 20 ছিল, বেগের কি পরিবর্তন হয়েছে? না। এই যে একটা সেম বেগে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছে, এটাকে আমরা বলতেছি সমবেগ। বেগের পরিবর্তন হয় না, এখানে ত্বরণ নাই। কিন্তু এই যে 20 থেকে যদি 21, 22, 23 এভাবে বেগ একটু একটু করে বৃদ্ধি পাইতো, তখন ত্বরণ হইতো। ক্লিয়ার জিনিসটা? সমবেগ আর ত্বরণ জিনিসটা কি? সমবেগ হচ্ছে কি, আবার বলি, যে আমি একটা বেগে চলা শুরু করছি, ওই বেগটা নিয়ে আমি পরের আরো 5 মিনিট চললাম। 20 দিয়ে শুরু করলাম, 20 দিয়ে পরের 5 মিনিট চললাম। তাহলে খেয়াল করো, 20 দিয়ে শুরু করছি, 20 পর্যন্ত, মানে পরের 5 মিনিট ওই 20 দিয়েই চলছি। আমার কি বেগের পরিবর্তন হয়েছে? হয় নাই। কেন হয় নাই? 20 দিয়ে শুরু করছি, 20 দিয়েই তো পরের 5 মিনিট চলছি। আমি কি 20 থেকে 21, 22, 23 এভাবে হয়েছি? না, হয় নাই। ওই স্পিড লিমিটে আমি ছিলাম, যে 20-এর মধ্যেই ছিলাম, 20-এই ছিলাম, 20-এর মধ্যে না, একদম 20-এই শুরু করছি, 20 দিয়ে চলাচল করছি, কমিও নাই বাড়িও নাই। এটাকে বলতেছি আমরা কি? সমবেগ। তাহলে ত্বরণটা কখন হবে? যখন এই সমবেগটা থাকবে না। যখন 20 থেকে আমি 21, 22, 23, 24, 25 এভাবে প্রতি মিনিটে মিনিটে বেগ বৃদ্ধি করব, ঠিক আছে? তখন হবে কি? ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে একইভাবে বেগে চললে ত্বরণ হবে না। বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো কি? ত্বরণ। এগুলো নিয়ে আরো পড়বা, ফিজিক্সে পড়বা 9, 10-এ। এখন দেখো, তাহলে সমবেগে এই যে একটা সিমিলার বেগে যখন উপরে উঠতেছে বা নিচে নামতেছে লিফট, তখন হচ্ছে কি? সমবেগে গতিশীল থাকে। এই যে লিফটের ভিতরে যে মানুষ থাকে তারা হচ্ছে সমবেগে গতিশীল থাকে। ফলে আরোহীর উপর শুধু তার প্রকৃত ওজন ক্রিয়া করে। যে সমবেগে যখন চলতে থাকে তখন হচ্ছে কি হয়? প্রকৃত যে ওজনটা সেটা হচ্ছে আরোহীর উপর ক্রিয়া করে। আরোহী লিফটের উপর প্রকৃত ওজনের সমান বল প্রয়োগ করেন এবং লিফটের মেঝে এর সমান প্রতিক্রিয়া বল আরোহীর উপর প্রয়োগ করে। আরোহী অনুভূত ওজন তার প্রকৃত ওজনের সমান হয়। তাহলে চেঞ্জটা কোথায় হয়? দুইটা জিনিস দেখলাম। একটা হচ্ছে কি? সমবেগে গতিশীল লিফটে অনুভূত ওজন। সমবেগে গতিশীল লিফটে অনুভূত ওজন কি? প্রকৃত ওজন। এগুলো তুমি একটু মার্ক করে লিখে রাখতে পারো। প্রকৃত ওজন মানে এখানে ওজনের কোনো তারতম্য হয় না বা চেঞ্জ হয় না। এর আগেরটাও দেখো, স্থির লিফটে ভিতরের অনুভূত ওজন, এটাও কি? প্রকৃত ওজন। ওকে, আচ্ছা তারপর 3 নাম্বারটা দেখি। উপরের দিকে ত্বরণযুক্ত লিফটের ওজন। উপরের দিকে ত্বরণ, এই যে এটা ধরো আমাদের লিফট, ত্বরণটা হচ্ছে উপরের দিকে, ঠিক আছে? ত্বরণটা উপরের দিকে। তাহলে এই যে উপরের দিকে ত্বরণযুক্ত লিফটের ওজন, স্থির অবস্থা থেকে উপরের দিকে উঠতে শুরু করলে লিফটের কেবল বা তারের মাধ্যমে একটি অতিরিক্ত ঊর্ধ্বমুখী বল লিফটের উপর প্রয়োগ করতে হবে। লিফটের মেঝে বা তলদেশে আরোহীর উপর তার প্রকৃত ওজনের চেয়ে বেশি বল প্রয়োগ করবেন, ফলে আরোহীর অনুভূত ওজন তার প্রকৃত ওজনের চেয়ে বেশি হয়। এই অনুভূত ওজনকে আমরা প্রতিক্রিয়া বল হিসেবেও চিন্তা করতে পারি। এই যে অনুভূত ওজনকে আমরা কি হিসেবে চিন্তা করতে পারি? প্রতিক্রিয়া বলকে। তাহলে দেখো এখানে টাইটেলটা কি ছিল? উপরের দিকে ত্বরণযুক্ত লিফট ওজন। উপরের দিকে ত্বরণযুক্ত লিফট যখন স্থির অবস্থায় ছিল, একদম গ্রাউন্ড ফ্লোরে যখন ছিল, একদম স্থির ছিল, তাই না? কোনো বেগ ছিল তার মধ্যে? ছিল না। তার মানে কি? আমি যখন ওই স্থির অবস্থায় উঠলাম লিফটের উপর, উঠার পরে আমি ধরো 2 বা 3 প্রেস করলাম, অবশ্যই সেটা উপরে ওঠা শুরু করবে। দরজা বন্ধ হলো, হুট করে কি হলো? লিফটটা উপরে ওঠা শুরু করলো, হুট করে। মানে আমাদের একটু লিফটে হচ্ছে যখন চালু হয় একটু নড়াচড়া দিয়ে ওঠে, এই হুট করে যখন উঠবে তখন কি? ওজনটা একটু বেশি মনে হবে। কেন ওজনটা বেশি মনে হবে? কারণ আমাদের ওজনের সূত্রটা কি ছিল? W = mg, তাই না? W = mg। এবং এই যে এতক্ষণ ত্বরণ ত্বরণ বলতেছি, অভিকর্ষজ ত্বরণ ত্বরণ, ত্বরণকে আমরা হচ্ছে a দ্বারা প্রকাশ করি। এটা খেয়াল রাখবা। শুধু ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ না, শুধু ত্বরণকে হচ্ছে আমরা a দ্বারা প্রকাশ করি। এখন লিফট যখন কি বলছে? স্থির উপরের দিকে ত্বরণযুক্ত লিফট, উপরের দিকে ত্বরণ। এই যে জি যেটা, সেটা কোন দিকে কাজ করে? নিচের দিকে।
এবং এই যে আমরা যে ভি এম যেটা, এটা কি আমাদের এই যে আরোহী মানে লিফটের ভিতরে যে মানুষটা আছে, সে এখন কি করবে, তার ওজনটা এরকম হয়ে যায় ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি প্লাস এ, এম জি প্লাস এ। এটা কখন হবে, যখন এই যে একটা ত্বরণ বলছে না উপরের দিকে ত্বরণযুক্ত লিফট, অভিকর্ষ ত্বরণ তো ব্যক্তির মধ্যে আগে থেকেই ছিল, অভিকর্ষ ত্বরণ তো ব্যক্তির মধ্যে আগে থেকেই ছিল, কিন্তু এরপরে যে একটা নতুন ত্বরণ অ্যাড হয়েছে, এই কারণ হচ্ছে কি টোটাল ডাব্লিউ এর মানটা বেড়ে যেতেছে না, এই যে এম জি প্লাস এ, এইটার কারণ হচ্ছে কি একটু বেশি ওজন মনে হবে যখন লিফটটা হট করে উপরের দিকে চলা শুরু করবে। ঠিক আছে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে কখন বেশি ওজন অনুভূত হবে, স্থির লিফট, উপরের দিকে ত্বরণযুক্ত লিফট, উপরের দিকে ত্বরণযুক্ত লিফট মানে কি, যখন একটা স্থির অবস্থার লিফট আস্তে করে উপরের দিকে চলা শুরু করবে তখন একটা ত্বরণ পাওয়া যাবে, ওই কারণ হচ্ছে ওজনটা বেশি মনে হবে। বোঝা গেছে কি জন্য ওজনটা বেশি মনে হবে, কারণ একটা নতুন ত্বরণ আমি পাইতেছি ওই জায়গাটায়। অভিকর্ষ ত্বরণ তো আগেই ছিল, আগেই ক্রিয়াশীল ছিল, কিন্তু যখন লিফটটা হুট করে চলা শুরু করলো একটা নতুন ত্বরণে চলা শুরু করলো, বেগ পাইতেছে না, বেগ বৃদ্ধি পাইতেছে, একটা বেগ বৃদ্ধি পাওয়ার পর ওই সময়টা নিয়ে বাকিটুকু উপরে উঠে। জিনিসটা বোঝা গেছে যে ধরো নিচতলা থেকে একতলায় ওঠার অর্ধেক পরিমাণ জায়গাটার মধ্যে একটু বেগ বৃদ্ধি পাইতেছে, এরপর ওই যে বেগটা পাইতেছে ওইটা নিয়ে বাকিটুকু, তাহলে ওইখানে আর ত্বরণ নাই, শুধু এই যে নিচতলা থেকে উপরে একটু হাফটুকু মানে হাফতলা ওঠার সময় যে বেগটা পাইতেছে বা বেগটা বৃদ্ধি পাইতেছে, এই সময় যে ত্বরণটা হইতেছে সেটাই হচ্ছে আমাদের কি এই যে এ ত্বরণ। এই ত্বরণটার কারণে হচ্ছে কি যখন লিফটটা আস্তে করে উপরে উঠতে শুরু করলো তখনই আমরা কি ওজনটা একটু বেশি অনুভূত হলো। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছো আশা করি, এটা গেল। আচ্ছা, এরপর হচ্ছে নিচের দিকে ত্বরণযুক্ত লিফট, আর নাই তো, হ্যাঁ নিচের দিকে ত্বরণযুক্ত লিফট ওজন, তাহলে এখানে কি প্রকৃত ওজন আমরা পাবো, এই যে উপরে 3 নম্বরে প্রকৃত ওজন, এখানে হচ্ছে বেশি ওজন। ঠিক আছে, আমি তোমাকে মার্ক করে লিখে দিতেছি, তাহলে এমসিকিউ বা তোমার সিকিউতে আসলে তুমি পারবা, বেশি ওজন অনুভূত হলো। আচ্ছা, নিচের দিকে ত্বরণযুক্ত লিফট ওজন, উপরে অবস্থিত স্থির লিফটকে নিচের দিকে চলমান করতে লিফটে কেবল বা তারের মাধ্যমে প্রযুক্ত টানকে কমিয়ে দিতে হবে। উপরে অবস্থিত স্থির লিফটকে নিচের দিকে চলমান করতে, আচ্ছা হ্যাঁ, লিফটের সাথে সাথে নিচে চলমান আরোহীর উপর লিফটের তলদেশ বা মেঝে আরোহীর প্রকৃত ওজনের চেয়ে কম মানের বল প্রয়োগ করে। এর আগেরটাই কি দেখলাম, লিফট যখন নিচ থেকে উপরে উঠতেছে, এখন হচ্ছে কি লিফট উপর থেকে যখন নিচে নামতেছে, ঠিক আছে, লিফট উপর থেকে যখন নিচে নামতেছে তখন কি হইতেছে, প্রকৃত ওজনের চেয়ে কম হয়। লিফট যখন নিচ থেকে উপর থেকে নিচে নামছে তখন কি প্রকৃত ওজনের থেকে কম হয়। এখন দেখো কি বলছিল, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে, ওজনের নিচের দিকে কাজ করে, তাই না? তাইলে যখন একটা মানুষ লিফট থেকে মানে লিফটটা হচ্ছে নিচের দিকে নামবে তখন একটা নতুন ত্বরণ ক্রিয়াশীল হবে। ধরো 10 তলা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের একদম মানে ছাদ পর্যন্ত লিফট আছে 10 তলা, এখন ওই 10 তলা থেকে যখন লিফটটা নিচের দিকে একদম গ্রাউন্ড ফ্লোরে যাবে তখন কি হবে, 10 তলা থেকে অবশ্যই লিফটটা ছাড়তে হবে, ওই যে ছাড়ার সময় যে একটা ত্বরণ হবে ওই ত্বরণটাই হচ্ছে এ, ওই ত্বরণটাই কি এ। এইখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি মাইনাস এ হবে। কেন জি মাইনাস এ হবে, ওই যে আমরা 10 তলা থেকে উঠলাম আমি লিফটের মধ্যে, আমার ত্বরণটা ওজনটা মানে অভিকর্ষ ত্বরণটা নিচে দিয়ে কাজ করতেছে জি, এবং নতুন একটা যে ত্বরণ হবে সেও তো নিচে দিয়ে কাজ করতেছে, এই কারণে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম মাইনাস জি। দুইটার কারণে হচ্ছে কি আমাদের এই যে নতুন যে আমি ত্বরণটা পাইতেছি এটা কখন পাইতেছি, যখন লিফটটা হুট করে চলা শুরু করলো, যখন লিফটটা হুট করে নিচে নামা শুরু করলো তখন একটা নতুন ত্বরণ আমার মধ্যে ক্রিয়া হইতেছে, যেটার কারণে হচ্ছে কি আমি একটু ওজনহীনতা অনুভব করবো, মানে আমার ওজনটা একটু কম মনে হবে। বুঝা গেছে, ওজনটা একটু কম মনে হবে। তো এটার কারণে হচ্ছে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কই জানাছিলাম, আচ্ছা এই যে এখানে যে এর কথা বলতেছি, এটা মাইনাস কেন হয়েছে, কারণ এটা ধরো আমার হচ্ছে এই ব্যক্তিটা আমার লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে, ডাব্লিউ জি কাজ করতেছে নিচের দিকে, এখানে কাজ করবে উপরের দিকে। ওকে, কেন উপরের দিকে কাজ করবে, কারণ লিফটটা হট করে নিচে নামতেছে, আমার মনে হবে কি আমি একটু ওজন কম মনে হইতেছে, এটার কারণে হচ্ছে কি এটা নিচে উপরের দিকে কাজ করবে। তুমি এইভাবে বুঝলেও চলে, না বুঝলেও চলে, কোনো মানে এইভাবেও বোঝা যায় আসলে। তাহলে 4 নাম্বারটা আশা করি বুঝতে পারছো যে নিচের দিকে ত্বরণযুক্ত লিফটে ওজন, নিচের দিকে ত্বরণযুক্ত সরি ওটা নিচের দিকে বলি নাই, নিচের দিকে ত্বরণযুক্ত, তার মানে ত্বরণটা যখন নিচের দিকে হবে তখন কি হবে, ওজনটা কিছুটা কম মনে হবে, প্রকৃত ওজন থেকে কিছুটা কম মনে হবে। তাহলে দুইটা জিনিস আমাদের মানে 3টা জিনিস মেইনলি খেয়াল রাখতে হইতেছে। একটা হচ্ছে কি উপরের দিকে ত্বরণযুক্ত লিফট, উপরের দিকে ত্বরণযুক্ত লিফট হলে কি হবে, ওজনটা বৃদ্ধি পাবে, মানে ওজনটা একটু বাড়বে মনে হয়েছে, মানে প্রকৃত ওজন থেকে একটু বেশি মনে হবে। আর যখন নিচের দিকে ত্বরণযুক্ত লিফট মনে হবে, মানে নিচের দিকে ত্বরণযুক্ত লিফটের ক্ষেত্রে ওজনটা একটু প্রকৃত ওজন থেকে কম ওজন অনুভূত হবে। এরপর মুক্তভাবে পড়ন্ত লিফটের ওজন, ধরো 10 তলা থেকে লিফটের তার ছিঁড়ে গেল, লিফটটা হুট করে নিচে পড়ে যাবে না, ওই লিফটের ওজন, ওই ক্ষেত্রে লিফটের ওজন কি বলছে, দুর্ভাগ্যক্রমে লিফটের
ভরবাহী কেবল বা তারটি ছিঁড়ে গেলে লিফটটিকে আরোহী সহ নিচের দিকে মুক্তভাবে বাতাসের বাধা বা ওজনের ঘর্ষণের উপেক্ষা করলে পড়তে থাকে। লিফটের দড়িতে কোনো টান বা না থাকায় লিফটের তলদেশ বা মেঝে আরোহীর উপর কোনো বল প্রয়োগ করে না, ফলে আরোহী নিজেকে ওজনহীন অনুভব করে। ঠিক আছে, এটার সাথে হচ্ছে মহাকাশে চিন্তা করা যায়। মহাকাশে ওই যে মহাকাশ যান আমরা পড়বো, চ্যাপ্টার 12-এ পড়ছি, ওইখানে কি হয়, ওই যে স্যাটেলাইট বা মহাকাশ যান ওইগুলোতে কি থাকে, মহাকাশচারী থাকে, অ্যাস্ট্রোনট যাদেরকে আমরা বলি, তারা হচ্ছে কি করে, মহাকাশে যায়, গিয়ে হচ্ছে সেখানে ওজনহীনতা অনুভব হয়। এই ওজনহীনতা কেন অনুভব হয়? কারণ সেখানে কোনো টান ফোর্স নাই, সেখানে কেউ অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করতেছে না কোনোভাবে। ওকে, এইটার কারণ হচ্ছে ওজন অনুভব। কেন? কারণ যখন লিফটটা ছিঁড়ে পড়ে যায় তখন নিচের দিকে তো আমাদের মানে আরোহীর যেই জি, নর্মাল যেই জি, সেটা তো নিচের দিকে আগে থেকে কাজ করতে থাকে। এরপরে আরেকটা জি, ওই যে জি এর মানে ক্ষেত্রে বলছিলাম না, মুক্তভাবে পড়ন্ত বস্তুর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে কি 9.8, মুক্তভাবে পড়ন্ত বস্তু অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8। তাহলে যখন লিফটটা ছিঁড়ে যাবে, মুক্তভাবে পড়তে থাকবে, তখন অভিকর্ষ ত্বরণের মান কি হবে, আবার জি। তাহলে এখানে ওজনটা কি হয়ে যাবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি মাইনাস জি। ওকে, এটার কারণে আমি লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে যখন লিফট ছিঁড়ে যাবে তখন কি হবে, ওজনহীন অনুভব হবে। এই যেটা সিকিউর টপিক, কখন ওজনহীন অনুভব হয়, আর এটা কি কম ওজন, মানে প্রকৃত ওজন থেকে কম ওজন। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে এই পর্যন্ত শেষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি কি পড়ছি। ঠিক আছে, একদম ইজি চ্যাপ্টার। প্রথমে হচ্ছে মহাকর্ষ কি, অভিকর্ষ কি, এগুলো দেখছি। এরপর হচ্ছে মহাকর্ষ বল, তারপর হচ্ছে জি এর মান মহাকর্ষীয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এরপর হচ্ছে একটা ম্যাথ দিছি তোমাদেরকে। তারপর হচ্ছে কি বললাম, এই যে অভিকর্ষ ত্বরণ, কখন অভিকর্ষ ত্বরণের তারতম্য কখন হয়, অভিকর্ষ ত্বরণ পরিবর্তন কখন হয়। এরপর হচ্ছে ভর ওজনের মধ্যে একটা সম্পর্ক দেখলাম, ভর কি ওজন কি, এগুলো দুইটা জিনিস পরস্পর আলাদা। ওকে, এই জিনিসটাও দেখলাম। এখন হচ্ছে আরেকটা যেই জিনিস দেখলাম সেটা হচ্ছে শেষে কি, এই যে অভিকর্ষ ত্বরণ কখন চেঞ্জ হয়, ওজনটা, তারপর হচ্ছে শেষের যেই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ওজন কখন পরিবর্তন হয়। ওজন নির্ভর করতেছে একদম তোমার অভিকর্ষজ ত্বরণের উপর, নর্মাল ত্বরণ এবং অভিকর্ষজ ত্বরণের উপর। যখনই তোমার কি হবে, লিফট হুট করে নিচের থেকে চলা শুরু করবে, একটা ত্বরণ অ্যাড হবে। ওই অ্যাড হওয়ার কারণ হচ্ছে কি, ওজনটা একটু বেশি মনে হবে। যখন আবার কি হবে, লিফট নিচের উপর থেকে নিচে নামা শুরু করবে, তখন একটা কিছু সময়ের জন্য আবার কি হবে, তোমাদের ওজনটা একটু কম মনে হবে। এরপর যখন লিফট একদম দুর্ঘটনাবশত লিফট যখন ছিঁড়ে যায়, তখন কি হয়, একদম ওজনহীন অনুভব হবে। যখন লিফটটা মুক্তভাবে নিচে পড়তে থাকবে তখন হচ্ছে কি, ওজনহীন অনুভব হবে। তাহলে এই তো আমাদের গেল টপিকগুলো। এখন তোমাদের কাজ কি, এই চ্যাপ্টারের এই যেগুলো দাগিয়ে দিছি না, এগুলোই এমসিকিউ। ঠিক আছে, এর বাইরে হচ্ছে গাইড থেকে প্র্যাকটিস করতে পারো যদি চাও। এরপর হচ্ছে আরেকটা জিনিস করা যায়, সিকিউ। ঠিক আছে, আর সিকিউ দিয়ে একটা প্র্যাকটিস করবা। আর হচ্ছে যে আমি যে সূত্রগুলো লিখে দিয়েছি, গাইডে যদি এরকম ম্যাথ থাকে ওরকম ম্যাথ দেখবা। ঠিক আছে, আমি তোমাদের জন্য একটা সিকিউ দেই, দেখি পাই নাকি, দাঁড়াও। আচ্ছা দেখো, একটা সিকিউ দিই। হ্যাঁ, একটা সিকিউ একটু করে নাও। আচ্ছা, ম্যাথ দিয়ে একটা সিকিউ দিই। দেখো এখানে বলছে হচ্ছে কই যেন,
আচ্ছা, উদ্দীপকটা বলছে যে দুটি বস্তুর ভর যথাক্রমে 15 কিলোগ্রাম ও 20 কিলোগ্রাম, তাদের মধ্যকার দূরত্ব ডি মিটার। আচ্ছা, যথাক্রমে 15 কেজি ও 20 কেজি, তাদের মধ্যকার দূরত্ব কত বলছে? ডি মিটার বলবো। আচ্ছা, তাহলে এখানে ক নাম্বার কোশ্চেনে তোমাকে বলছে যে ওজনহীনতা কি। ঠিক আছে, তারপর খ নাম্বার হচ্ছে কি বলছে, গাছ থেকে কমলা মাটিতে পড়ে কেন? গাছ থেকে আপেল ধরো মাটিতে পড়ে কেন? ওকে, গ নাম্বার বলছে হচ্ছে চাঁদে প্রথম বস্তুটির ওজন কত? চাঁদে প্রথম বস্তুটির ওজন কত? আচ্ছা, ঘ নাম্বার কি বলছে? ঘ নাম্বার বলছে হচ্ছে ডি এর মানের পরিবর্তনের সাথে বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বলের মান। ডি এর মানের পরিবর্তনের সাথে বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বলের মান পরিবর্তন হবে। পরিবর্তনের সাথে বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বলের মান পরিবর্তিত হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে তোমাদের যে আমি এইচডব্লিউ দিলাম, ঠিক আছে? এটা সলভ করে হচ্ছে গ্রুপে পোস্ট দিবা। কোনো জায়গায় যদি ভুল হয় আমি ভুলটা ধরিয়ে দিব, ঠিক আছে? যা যা থিওরি পড়াইছি ওইগুলো রিলেটেডই কিন্তু, ঠিক আছে? খুব একটা কঠিন না। ওই ওজনহীনতা কি? ওই যে লিফট যখন মুক্তভাবে পড়ে যায়, এখন যখন মুক্তভাবে পড়ে যায় তখন আরেকটা জিনিস খেয়াল রাখো, ওই যে আমরা দুইটা জিনিস পড়ছি না, ওজন আর প্রতিক্রিয়া বল। যখন লিফটটা হচ্ছে কি হয়, নিচ থেকে চলা শুরু করে তখন ওজন নিচে দিকে কাজ করে, প্রতিক্রিয়া বল উপর দিকে কাজ করে, তাই না? যখন লিফটটা উপর থেকে নিচে নামে তখনও ওজন নিচের দিকে কাজ করে, প্রতিক্রিয়া বলটা উপরের দিকে কাজ করে। এইখানে প্রতিক্রিয়া বলটা হচ্ছে কি ওজন থেকে একটু কম, আর এখানে প্রতিক্রিয়া বলটা হচ্ছে কি ওজন থেকে একটু বেশি, ঠিক আছে? এই জন্য এখানে একটু বেশি বল মানে বেশি ওজন অনুভূত হয়, এখানের ক্ষেত্রে একটু কম ওজন অনুভূত হয়। কিন্তু যখন লিফটটা একদম মুক্তভাবে নিচে পড়তে থাকে তখন কি কোনো প্রতিক্রিয়া বল আছে? কোনো প্রতিক্রিয়া বল নাই। এই যে প্রতিক্রিয়া বল না থাকার কারণে হচ্ছে কি ওজনহীনতা অনুভব হয়। বুঝা গেছে? তারপর বাকিটুকু পারবা আশা করি। গ ঘ ট্রাই করবা, ঠিক আছে? খুব একটা কঠিন না। প্রথম বস্তুটির ওজন, হ্যাঁ পারা যাবে আশা করি, ঠিক আছে? চাঁদে জি এর মান, পৃথিবীতে জি এর মানের কত? 6/1 না? তো ওইভাবে জি এর মান প্রথমে বের করবা, বের করার পরে প্রথম বস্তুটির ওজন বের করবা। ওজন কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এখানে জি কোনটা? 9.8 হবে না, এখানে হচ্ছে চাঁদের জি এর মানটা হবে, ঠিক আছে? জি এর আমাদের আদর্শ মান হচ্ছে 9.8। এরপরে তুমি ওইখান থেকে চাঁদের জি এর মানটা বের করবা, বের করার পরে প্রথম বস্তুর ভরের সাথে গুণ দিবা, গুণ দিলে কি বের হবে? ওজন বের হবে, ঠিক আছে? পারবা আশা করি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই পরীক্ষাটা ভালো করে দিবা, ঠিক আছে? সবাই কি করবা, চ্যাপ্টারগুলো একটু ভালো করে রিভাইজ দেওয়ার ট্রাই করবা পরীক্ষার আগে দিয়ে। খুব একটা কঠিন মানে একদম সহজভাবে পড়িয়ে দিছে, ঠিক আছে? তাও যদি কোনো জায়গায় সমস্যা থাকে গ্রুপে একটু পোস্ট করবা, আমার সামনে আসলে আমি অবশ্যই দেখবো, ঠিক আছে? ক্লাস নোট একটু ভালো করে করবা যাতে পরীক্ষায় যাওয়ার আগে তুমি একটু রিভাইজ দিলে গেলে হইতেছে। আর মেইন বইটা বারবার বলতেছি কেন, কারণ তোমাদের দেখো মেইন বইয়ে এখন না পড়তে ইচ্ছা করলে পরে যখন একটু বড় হবে তখন আবার বই পড়তে ইচ্ছা করবে না, মেইন বই যেগুলো। কিন্তু যত বড় হবে তখন দেখবা মেইন বই যে জিনিসগুলো আছে ওইগুলো তোমার পরীক্ষার মধ্যে বেশি বেশি আসতেছে, ঠিক আছে? তো ওইগুলো যদি না পারো তাহলে হচ্ছে একটু ঝামেলা হয়ে যায়, মানে একটু নাম্বার একটু কম পাইতে পারো। তো সিকিউ যেহেতু সবাই ট্রাই করবা ভালো করে লেখার, বিজ্ঞানের সিকিউগুলো, ঠিক আছে? যদি ম্যাথ থাকে ওইগুলো অ্যান্সার করার ট্রাই করবা যেন শতভাগ তুমি পারো। মানে ম্যাথ হচ্ছে কি হয়, কোনো সিকিউর মধ্যে মানে কোনো সৃজনশীলের মধ্যে যদি কোনো একটা ম্যাথের কোয়েশ্চেন থাকে ওটা অ্যান্সার করলে যদি ফুললি অ্যান্সার করতে পারো
কারেক্টলি অ্যান্সার করতে পারো তুমি ফুল মার্ক পাবা, ঠিক আছে, কোনো ঝামেলা নেই। ধরো 4 মার্কের ঘ নাম্বারের কোনো কোয়েশ্চেনে তোমার একটা অঙ্ক দিয়ে দিল, ওইখানে যেটা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে তুমি ব্যাখ্যামূলক প্রশ্নে মিনিমাম 3 পাবা, কিন্তু একটা যদি অঙ্ক থাকে অবশ্যই 4 পাবা, ঠিক আছে। ব্যাখ্যা যদি ভালো করে লিখো অবশ্যই 4 পাবা, বলতেছি না 4 না পাওয়ার মতো, ভালো লিখলে অবশ্যই পাবা, ঠিক আছে। তো খেয়াল রাখবা যে সিকিউগুলো ভালো করে লেখার, এমসিকিউগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে। এমসিকিউ কিন্তু অনেক প্যাচিয়া করে, ঠিক আছে, আর মানে অনেক কঠিন করে। তো করার পরে হচ্ছে আর কি বলা যায়, এমসিকিউ গেল, সিকিউ গেল, চিত্র যদি থাকে, ঠিক আছে, কোনো চ্যাপ্টারে যদি চিত্র থাকে একটু চিত্র আগে থেকে পরীক্ষার আগে একটু ড্র করার চেষ্টা করবা, তাহলে পরীক্ষার হলে গিয়ে আবার ভালো করে আঁকতে পারবা, ঠিক আছে। এই তো, তবে ভালো করে পড়বা। আমাদের হচ্ছে সায়েন্সের চ্যাপ্টারগুলো আবার শেষ, তোমাদের সাথে আবার হয়তো দেখা হবে ক্লাস 9-10-এ, বা আমরা হচ্ছে ফাইনালের জন্য তোমরা যদি চাও আমরা আবার ফাইনালের জন্য পড়া দিতে পারবো তোমাদের ইচ্ছা অনুসারে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।